আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের যে কেমিস্ট্রি মূল বই সিরিজটা পড়তেছি সেখানে আজকে আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব এবং এই চ্যাপ্টারটাতে স্টুডেন্টরা কেন যেন শুধুমাত্র ম্যাথগুলা অর্থাৎ বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, পিভি ইকুয়ালস টু এনআরটি এই সূত্রগুলোর ম্যাথগুলা করে, কিন্তু এই চ্যাপ্টারের থিওরি পার্টগুলো কেউ পড়তে চায় না। কিন্তু তুমি যেখানেই এক্সাম দাও অ্যাডমিশনে, সেটা হইতে পারে মেডিকেল, ভার্সিটি অথবা বুয়েট সহ যে কোনো ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় এই চ্যাপ্টারের থিওরি পার্ট থেকে প্রশ্ন আসে। সো আমাদের এই সিরিজের মূল উদ্দেশ্য কিন্তু ছিল যে একটা চ্যাপ্টার থেকে মূল বইয়ের কোন পার্টটা কাদের জন্য পড়তে হবে, কতটুকু মেডিকেলের জন্য পড়তে হবে, কতটুকু ভার্সিটির জন্য পড়তে হবে অথবা কতটুকু ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তে হবে, এই জিনিসগুলোই কিন্তু আমরা এই সিরিজটাতে দেখতেছি। সো আজকে আমরা পরিবেশ রসায়নটা শুরু করার আগে আমরা কিন্তু প্রথম দুইটা ক্লাস, যেটা অর্থাৎ জৈব রসায়ন এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম, অর্থাৎ সব থেকে বড় থিওরি পার্ট দুইটা চ্যাপ্টার কিন্তু প্রথমে কভার করে ফেলছি। এবার যত আমরা সামনের দিকে যাব, আমাদের যে 8টা চ্যাপ্টার আছে সেখানে ম্যাথ যেমন আছে ওরকম থিওরি আছে, ঠিক আছে? অর্থাৎ ম্যাথ একটা বিশাল পার্ট কভার করে নিয়ে যাবে, যতটুকু থিওরি পার্ট লাগবে সেখান থেকে আবার আমরা ভাগ করব যে কার কতটুকু লাগবে। সো পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা আছে, প্রথমে আসলে একটু দেখো যে এই চ্যাপ্টারটা রোড ম্যাপটা কি, মানে হচ্ছে কিসের পর কি আছে। সো এই চ্যাপ্টারের প্রথমে তোমার হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা আছে। ভাইয়া প্রথমে হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা আছে, এবং এই যে বায়ুমণ্ডলের যে পার্টটা প্রথম দিকে, এগুলা লাগবে শুধুমাত্র হচ্ছে মেডিকেল আর ভার্সিটিদের, ঠিক আছে? এগুলা লাগবে শুধুমাত্র মেডিকেল আর ভার্সিটিদের, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংদের এই বায়ুমণ্ডলের পার্টটা স্কিপ করলেও হবে, ঠিক আছে? সো এরপরে আসো, এরপরে হচ্ছে যত সূত্র আছে, ঠিক আছে? সূত্র এগুলা তো ম্যাথ, তাই তো? সো আমরা তো মূল বই থেকে ম্যাথ করতে আসি নাই, তাই না? ঠিক আছে। সো এরপর 3 নম্বরে কি আছে ভাই? এরপরে যখন বায়ুমণ্ডলটা গেল, এটা লাগবে মেডিকেল আর ভার্সিটিদের। এরপর হচ্ছে সূত্র বা বিভিন্ন ম্যাথ। তারপরে যে থিওরি পার্টটা আছে, দেখো তারপরের যে থিওরি পার্টটা আছে, যতটুকু আছে এটা সবার লাগবে, সবার। কথাটাকে আমি বুঝাইতে পারছি? প্রথমে বায়ুমণ্ডল লাগবে কার? মেডিকেলের জন্য মাস্ট, ভার্সিটির মধ্যেও সব জায়গায় আসে না, ধরো জাহাঙ্গীরনগরে আসে, রাজশাহী, গুচ্ছ, কৃষি গুচ্ছ, এইসব জায়গাতে আসে, ঠিক আছে? চিটাগাংও মাঝে মধ্যে আসে। সো মেডিকেলের ভার্সিটির জন্য পড়বো। সূত্রগুলো তো হচ্ছে এখান থেকে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আসবে, এবং এই সূত্রগুলার যে ছোটখাটো ম্যাথগুলা সেগুলো সব জায়গায় আসবে, ঠিক আছে? এগুলো সব জায়গায় আসে, বাট আমরা হচ্ছে এই সূত্রের পার্টটা তো আর বই থেকে পড়বো না, তাই না? যেমন ধরো এখান থেকে কি বয়েল চাষের সূত্র থেকে মেডিকেলও প্রশ্ন আসে, যে চাপকে 2 গুণ করলাম আয়তন কত গুণ হবে, এটাকে 2 গুণ বাড়াইলাম এটা কত গুণ হবে, এরকম প্রশ্ন মেডিকেল আসে, ছোট ছোট যেগুলো করা যায়। ভার্সিটিতে আসে, ইঞ্জিনিয়ারিং এ বড় বড় ম্যাথ আসে। সো এটা তো ম্যাথমেটিক্যাল পার্ট, বাট মেন বই থেকে আমাদের যেটা পড়তে হবে, এই থিওরি পার্টটা সবাইকে পড়তে হবে। এবং এই থিওরি পার্টটাই কেন যেন সবাই স্কিপ করে, কথা বুঝতে পারছো? বা বেছে বেছে পড়ে যে ওই টপিকটা পড়ছি, শুধুমাত্র অ্যাসিড ক্ষার পড়লাম, শুধুমাত্র বাস্তব গ্যাস আদর্শ গ্যাস পড়লাম, এটা করা যাবে না। এই থিওরি পার্টটা ভাইয়াসকে পড়াই দিব, এটা খুব ভালো মতো পড়বা, ঠিক আছে? এবং মেডিকেল ভার্সিটিদের বায়ুমণ্ডলের পার্টটা থেকে কতটুকু লাগবে সেটাও দেখাই দিচ্ছি। তো চলো আমরা হচ্ছে ডিরেক্ট এখন মেইন বই যাইতে পারবো। সো এই যে মেন বইটা, প্রথমে দেখো বায়ুমণ্ডলের গঠন এবং উপাদান নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে? বায়ুমণ্ডলের গঠন এবং উপাদান নিয়ে আলোচনা করা আছে। সো এখানে প্রথমেই আসো, অনেক কথাবার্তা বলে দেওয়া আছে বায়ুমণ্ডলে কোন গ্যাস বেশি আছে। সো প্রথমেই দেখো, এই প্রশ্নটা অনেকবার আসছে যে বায়ুমণ্ডলের গ্যাস মিশ্রণের মধ্যে মূলত নাইট্রোজেন গ্যাসটা সব থেকে বেশি পরিমাণে আছে, কত পার্সেন্ট? 78.09%। এবং অক্সিজেন গ্যাস কত পার্সেন্ট আছে? 20.94%। এবং এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে পরিমাণ, এটা কিন্তু আমাদের 9-10 বইতে ছিল 0.03 হচ্ছে বায়ুমণ্ডলে, আর পানিতে হচ্ছে 0.3। তোমাদের মনে আছে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03 হচ্ছে বায়ুমণ্ডলে, আর পানিতে হচ্ছে 0.3। এটা আমাদের 9-10 বায়োলজি বইতে দেওয়া ছিল, ঠিক আছে? সো এতটুকু পড়লেই আমাদের হচ্ছে এখান থেকে যে বায়ুমণ্ডলে কোন গ্যাসটার পরিমাণ কত, নাইট্রোজেন কতটুকু, অক্সিজেন কতটুকু, কার্বন ডাইঅক্সাইড কতটুকু, এর বাইরে আর কিছু এখান থেকে পড়া লাগতেছে না। এরপর আসো বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য। বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য অনেক কিছু বলে দেওয়া আছে, এখান থেকে কিছু পড়তে হবে না, এখান থেকে কিছু পড়তে হচ্ছে না। নিচে আসো, নিচে আসো, এইখানে একটা কথা বলে দেওয়া আছে যে যদি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প বা পানি অণু না থাকতো, তবে পৃথিবী পৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডলের তাপমাত্রা -30°C হইতো। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প না থাকলে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রাটা বা গড় তাপমাত্রাটা হইতো -30°C। কথা বুঝতে পারছো? সেখান থেকে এতটুকু পড়লেই হচ্ছে। সো এখান থেকে কিন্তু আমি জাস্ট দুইটা লাইন তোমাদের দেখাইলাম, এইটা এবং নাইট্রোজেন কতটুকু, অক্সিজেন কতটুকু এবং কার্বন ডাইঅক্সাইড কতটুকু,
ডিরেক্ট চলে আসবা বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, ঠিক আছে। প্রথম স্তর কি? ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্রাটোস্ফিয়ার, এরপরে মেসোস্ফিয়ার, এরপরে থার্মোস্ফিয়ার বা এটাকে আমরা আয়োনোস্ফিয়ারও বলি, ঠিক আছে। এটাকে আমরা আয়োনোস্ফিয়ার ও বলে থাকি। সো এই চারটা স্টেপ বাই স্টেপ পড়বো। সো ট্রপোস্ফিয়ার থেকে কি পড়বো? ট্রপোস্ফিয়ারটা কতটুকু দেখো তো, ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্তরটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। আমাদের এই যে ভূপৃষ্ঠটা থেকে উপরে 15 কিলোমিটার পর্যন্ত যে বায়ুর লেয়ারটা বা বায়ুমণ্ডলটা সেটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। প্রত্যেকটার কত কিলোমিটার থেকে কত কিলোমিটার এই জিনিসগুলো পড়বো এবং স্পেশাল কোনো বৈশিষ্ট্য থাকলে সেটা পড়বো এবং আমি দেখাই দিচ্ছি কোনটা কোনটা পড়বো। এরপরে আসো এইখানে দেখো, যত উপরের দিকে যেতে থাকি প্রতি কিলোমিটারে তাপমাত্রা কমতে থাকে 7 ডিগ্রি করে, কমতে 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 দেখো -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। তার মানে ট্রপোস্ফিয়ারে সর্বনিম্ন -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ অলরেডি আসছে, বলছিল যে ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা সর্বনিম্ন কত হয়। অপশনে ডিগ্রি সেলসিয়াস ছিল না, অপশনে কেলভিন ছিল, 218 কেলভিন, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। সো অলরেডি আসছে কিন্তু তাই পড়াইতেছি। এবং এইখানে খুব ইম্পর্টেন্ট যে ট্রপোস্ফিয়ারেই মূলত ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ যত তোমার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আছে সব এই লেয়ারটা থেকেই হয়। সো এই জন্য এটাকে দেখো ট্রপোস্ফিয়ারটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, ট্রপোস্ফিয়ারকে বলা হয় হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয় ভাই? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। এবং সব ধরনের বিমান এই অঞ্চল দিয়ে চলাচল করে, দেখো যত ধরনের বিমান আছে সব এই অঞ্চল দিয়ে চলাচল করে, ঠিক আছে। আর ট্রপোস্ফিয়ারের পরে আমরা করব স্ট্রাটোস্ফিয়ার। এখানে দেখো একসাথে বলে দিছে যে স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে ঝড় বৃষ্টি না থাকায় স্ট্রাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, ঠিক আছে। ভাইয়ার নাম চলে আসলো। আচ্ছা দেখো, ওইখানে ঝড় বৃষ্টি হয় তাই ওটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, কাকে? ট্রপোস্ফিয়ারকে। আর পরেরটাতে কোনো ঝড় বৃষ্টি হয় না, ওটাকে বলা হয় হচ্ছে শান্ত মণ্ডল। জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, সো এই যেহেতু এখানে তোমার ঝড় বৃষ্টি নাই তাই স্ট্রাটোস্ফিয়ার দিয়ে তোমার কি চলে দেখো তো, জেড বিমান চলাচল করে। যেহেতু জেড বিমানের গতি একটু বেশি থাকে তাই জেড বিমানটা কোন দিক দিয়ে চলাচল করে? স্ট্রাটোস্ফিয়ার। আর অন্য সব বিমান ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল, স্ট্রাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল। ইনাফ, এখান থেকে এই 4টা লাইন পড়লে ইনাফ। এরপরে আসো, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে। রাজশাহী এবং জাহাঙ্গীরনগর এসব জায়গায় এই প্রশ্নগুলো আসে যে ট্রপোস্ফিয়ার এবং পরবর্তী স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী বাতাসের পাতলা স্তরে তাপমাত্রার অবস্থান্তর বা বিপরীত্য ঘটে। এই উভয় অঞ্চলের মধ্যবর্তী বায়ুর পাতলা স্তরটাকে ট্রপোপাউজ বলা হয়। কথা বুঝতে পারছো? এখানে কি হয় মূলত দেখো, বলতেছে যে বায়ুমণ্ডলের উপরের দিকে গেলে তাপমাত্রার পরিবর্তনটাকে ল্যাপস রেট বলা হয়। যত তুমি বায়ুমণ্ডলের উপরের দিকে যাবা, শোনো, যত তুমি আস্তে আস্তে উপরের দিকে যাবা নরমালি কি তাপমাত্রা কমার কথা, তাই উপরে যখন তাপমাত্রা কম বেশি হয় সেটাকে আমরা বলি ল্যাপস রেট। এখন ল্যাপস রেট কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটা একটু উল্টা ভাবে মনে রাখবা। কিভাবে? দেখো, আমরা মাটি থেকে উপরে গেলে নরমালি কি হওয়া উচিত? তাপমাত্রা কমা উচিত। যত উপরে যাবো তত ঠান্ডা হবে, তাপমাত্রা কমা উচিত। সো তাপমাত্রা যদি কমে তাহলে ল্যাপস রেট পজিটিভ বা প্লাস, আর তাপমাত্রা যদি বাড়ে তাহলে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তাইলে তাপমাত্রার পরিবর্তনকে বলা হয় ল্যাপস রেট। পজিটিভ কখন? যখন ক্রমহ্রাস বা কমে তখন তাকে স্বাভাবিক ধরে পজিটিভ বলা হয়, আর উল্টা হইলে নেগেটিভ বলা হয়। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে ল্যাপস রেটটা গেল। এরপর আসো পরেরটা, স্ট্রাটোস্ফিয়ার। দেখো ওইটা তো 15 কিলোমিটার পর্যন্ত ছিল, মাটি থেকে 15, আর এটা হচ্ছে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, 15 থেকে 50, ঠিক আছে। এবং হিসাবে এটা কিন্তু বায়ুমণ্ডলের সেকেন্ড স্তর, ঠিক আছে। এবং স্ট্রাটোস্ফিয়ারের তাপমাত্রা দেখো -55 ডিগ্রি সেলসিয়াস থেকে ক্রমশ বৃদ্ধি পায়। এখানে আবার তাপমাত্রা বাড়ে, বৃদ্ধি পেয়ে কি হয় দেখো প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসে। এটা কিসের জন্য হয় জানো? কারণ এই যে স্ট্রাটোস্ফিয়ার এই বান্দা কি করে জানো? সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। আমাদের যে ওজোন স্তর সেটা এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে থাকে, ও আমাদের ওই সূর্যের অতিবেগুনি রশ্মিটাকে, ইউভি রশ্মিটাকে নিজে অ্যাবজর্ব করে আমাদেরকে রক্ষা করে। তার মানে এই যে জিনিসটা, এই কারণে মূলত এই সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করার কারণে ওর তাপমাত্রা উল্টা বাড়ে। আর আমরা কি বলছি? তাপমাত্রা বাড়লে ল্যাপস রেট নেগেটিভ, ঠিক আছে, কমলে পজিটিভ। তাহলে এইখানে দেখো ল্যাপস রেটটা কি? নেগেটিভ। এই দেখো ল্যাপস রেটটা নেগেটিভ। একটু উল্টা মনে হইতে পারে যে ভাই বাড়তেছে নেগেটিভ, কমলে পজিটিভ, একটু উল্টা ভাবে মনে রেখো, ঠিক আছে। আচ্ছা, এবং একটা বিশেষত্ব বলে দেওয়া আছে। বিশেষত্ব
কি বলছে? বলছে স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণকারী ওজোন স্তর আছে। এইটা আবার সব জায়গায় আসছে, মেডিকেল বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সব জায়গায় আসছে। ওজোন স্তর কই থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। সো এটা আমাদের ইউভি রশ্মি থেকে বাঁচায়। এরপর আসে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার 3 নাম্বার, 50 কিলোমিটার থেকে 85 পর্যন্ত হচ্ছে মেসোস্ফিয়ার, ঠিক আছে। ওকে, এবং এই মেসোস্ফিয়ার সম্পর্কে ইম্পর্টেন্ট কি মনে রাখতে হবে? মেসোস্ফিয়ার সম্পর্কে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে এই মেসোস্ফিয়ার এর মধ্যে বায়ুমণ্ডল সব থেকে ঠান্ডা অবস্থায় পৌঁছায়। মেসোস্ফিয়ারের মধ্যে বায়ুমণ্ডল তার সব থেকে ঠান্ডা অবস্থায় পৌঁছায় এবং সেই তাপমাত্রাটা কত? -93 ডিগ্রি সেলসিয়াস বা 180 কেলভিন। দুইটাই মনে রাখা লাগবে, -93 ডিগ্রি সেলসিয়াস বা 180 কেলভিন। তাহলে মেসোস্ফিয়ার থেকে কি মনে রাখবো? 50 থেকে 85, এবং সেখানে বায়ুমণ্ডলটা সব থেকে ঠান্ডা অবস্থায় পৌঁছায়। সেই তাপমাত্রাটা কত? -93 ডিগ্রি সেলসিয়াস বা 180 কেলভিন। এরপরে আসো পরেরটায়, লাস্টেরটায়। এবং এখানেও দেখো তাপমাত্রা কি হয়েছে? কমছে, তাই ল্যাপস রেটটা পজিটিভ, ঠিক আছে। এরপরে লাস্টলি হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার এটাকে বলা হয়। এটা হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত, 85 থেকে 500 পর্যন্ত, ঠিক আছে। এবং এখানে তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই গ্যাসগুলা আয়নে কনভার্ট হয়ে যায় এবং এই জন্য এটাকে থার্মোস্ফিয়ার, থার্মো মানে কি? তাপমাত্রা, এখানে তাপমাত্রা অনেক বেশি এবং সেই কারণে আয়ন হয়ে যায়, তাই এটাকে আয়োনোস্ফিয়ারও বলা হয়। তাহলে 4টা জিনিস বুঝতে পারছো, কোনটা কত কিলোমিটার পর্যন্ত এবং স্পেশাল যে কথাবার্তাগুলো আছে সেগুলো। তাহলে বায়ুমণ্ডল থেকে এই জিনিসগুলো লাগবে। এরপরে আসো নিচে, এই 4টার মধ্যে আবার টোটাল জিনিসটাকে সাজায় গুছায় লেখছে, যে ট্রপোস্ফিয়ার মাটি থেকে এত পর্যন্ত, সেখানে তাপমাত্রা কমে, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এত পর্যন্ত, মেসোস্ফিয়ার এত পর্যন্ত, এখানে এত পর্যন্ত, এগুলো বলে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসো হোমোস্ফিয়ার হেটেরোস্ফিয়ার থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, একটু দেখতে পারো। আচ্ছা, তো এই দেখো, এই যে আমাদের হাজির স্যারের বইয়ের প্রশ্নগুলা, যে বলছে প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা কোন স্থলে হয়? আমরা জানি ট্রপোস্ফিয়ার, বা এটাকে এজন্য কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। এগুলো আমরা অলরেডি দেখছি। নিচের দিকে আসো, নিচের দিকে আসো। ওজোন স্তরের গুরুত্ব দেওয়া আছে। ওজোন স্তর কি করে? আমাদের ইউভি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। সো সেটা একটু দেখতে পারো চাইলে। আচ্ছা, আর একটু একটু এই যে ওজোন স্তর কিভাবে আমাদেরকে রক্ষা করে, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা দেখবে হচ্ছে ডিউরিটেন। অর্থাৎ যাদের রিটেন আছে, ছোট্ট করে তোমার হচ্ছে 2 বা হচ্ছে 3 মার্কের জন্য দিয়ে দিতে পারে, যে ওজোন স্তর কিভাবে আমাদেরকে হচ্ছে রক্ষা করে সেই বিক্রিয়াগুলো দেখাও। তাহলে 2টা বিক্রিয়া তুমি হচ্ছে দেখাই দিবা, বুঝতে পারছো? এরপর আসো, সে যেখানে প্রশ্ন আসতেছে যে স্ট্র্যাটোস্ফিয়ার কত কিলোমিটার থেকে কত কিলোমিটার। এরপরে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস নিয়ে কিন্তু কিছু কথাবার্তা বলে দেওয়া আছে, কোন লাইনগুলো লাগবে সেটা বলতেছি, ঠিক আছে। দেখো, ঘূর্ণিঝড় এর উপরে তাপমাত্রা, চাপ এবং বাতাসের ঘনত্ব এবং সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা, এই 4টা জিনিসের পরিবর্তনের উপরে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস বা সাইক্লোন নির্ভর করে, ঠিক আছে। এরপর আসো নিচে আসো। এই যে এইখানে ঘূর্ণিঝড় তখনই হবে যখন সাগরের পানির তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয়। দেখো, ঘূর্ণিঝড় তখনই হবে যখন সাগরের পানির তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট এর থেকে বেশি হবে, ঠিক আছে। সো যখন তাপমাত্রা অনেক বেশি হয় তখন আমরা কি বলি? তোমার হচ্ছে সেখানে তাপমাত্রা বেশি হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হইতে পারে, অথবা চাপ কমলে আমরা বলি না যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সাগরে, এজন্য অমুক ঘূর্ণিঝড় হচ্ছে। সো নিম্নচাপ অথবা উচ্চ তাপমাত্রা, দুইটার কারণে কি হইতে পারে? ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হইতে পারে। এবং তাপমাত্রা বলে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো ঘূর্ণিঝড় যখন হয় তখন দেখবা যে এরকম একটা শেপ দেওয়া থাকে না। সো ওই শেপটার যে কেন্দ্রটা, ওই কেন্দ্রটাকে দেখো কি বলা হয়? ঘূর্ণিঝড় কেন্দ্র বলা হয়। সো এইগুলা এমনি দেখা যায়। এবং এই জিনিসটাকে দেখো, সাইক্লোন শব্দটি গ্রিক শব্দ কাইক্লোস থেকে আসছে এবং এটা মানে হচ্ছে কয়েল অফ স্নেক। ঘূর্ণিঝড়ের যে প্যাচটা দেখো, মনে হচ্ছে যে সাপের যে প্যাচ সেইটা, এবং এটাকে বলা হচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্র, এবং এটাকে দেখো কয়েল অফ স্নেক, এই নামটা থেকে আলটিমেটলি নাম আসছে সাইক্লোন বা কাইক্লোস থেকে নামটা আসছে। সেটা বলে দেওয়া আছে, সেটা দেখতে পারো। এবার নিচে দেখে আসে যে ঘূর্ণিঝড় কেন্দ্র, এবং দেখো সাপের কুণ্ডলীর মতো লাগতেছে, সেখান থেকে এই জিনিসটা বলছে। সো এখানে কিছু বিখ্যাত ঘূর্ণিঝড় টুর্ণিঝড় দেওয়া আছে, যেমন সিডর, আইলা, কবে হয়েছে, এগুলো দেখা মাস না, জাস্ট একটু দেখে রাখতে পারো, কারণ এগুলো আমাদের দেশে হয়েছে। সো একটু দেখতে পারো। সো এরপরে আসো নিচের দিকে, এই যে
শুরু হইলো গ্যাসীয় অবস্থা। সো এরপরে গ্যাস নিয়ে আলোচনা শুরু হবে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, পিভি ইকুয়ালস টু এনআরটি, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন হার সূত্র, এরপরে হচ্ছে তোমার আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। সো যতগুলো মাঝখানে সূত্র ছিল সেইগুলা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টাইপের পড়ালেখা, তাই না, যে P1 V1 ডিভাইড বাই V2 V2 এই টাইপের পড়ালেখা। বাট আমাদের মেইন বই থেকে এইখানে কি পড়তে হবে, প্রথমত গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এটা একটু রিডিং দিতে পারো, ঠিক আছে। এখানে গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এই যে 4-5টা, এগুলো রিডিং দিতে পারো, কারণ এগুলো তুমি পারো, ঠিক আছে। জাস্ট একবার রিডিং দিতে পারো, এখান থেকে খুব একটা পড়ার বা আসার মতো কিছু একটা নাই। নিচের দিকে আসো, শুরু হলো গ্যাসের সূত্র সমূহ। সো প্রথমে বয়েলের সূত্র আছে, তারপরে চার্লসের সূত্র, এগুলো আছে। আচ্ছা, এককের একটা প্যাচ আছে, দেখো আমি সূত্র না পড়াই বাট এককটা একটু বুঝাই দিই, যে এককের যে প্যাচটা, যে 1 মিটার কিউব সমান সমান 10⁻³ বা 1000 ডিএম কিউব অথবা 1000 লিটার। তার মানে 1 মিটার কিউব সমান 1000 ডিএম কিউব বা 1000 লিটার। তো এই দুটো যেহেতু সমান, তার মানে কি 1 ডিএম কিউব যেই কথা, 1 লিটার একই কথা। এইভাবে মনে রাখবা। আবার 1000 লিটার মানে কি, লিটার আবার মিলিলিটারে গেলে কি আরো 1000 গুণ করতে হবে, তার মানে 10⁻6 ml। আবার ml যেই কথা, সিসি বা সেন্টিমিটার কিউব একই কথা, তার মানে 10⁻6 ml ইজ ইকুয়ালস টু 10⁻6 সিসি। আর সিসি মানে কি 10⁻6 cm কিউব। এটা শর্টকাটে লিখলে সেন্টিমিটার কিউব, আর এভাবে হচ্ছে cm কিউব, একই তো কথা। সেভাবে তুমি হচ্ছে চাপের এককগুলো দেখবা, যে 1 atm সমান সমান কত আসতেছে, তোমার হচ্ছে 10 13 25 প্যাসকেল। দেন হচ্ছে তোমার ইসে প্রকাশ করলে কত হবে, মিলিমিটার পার চাপ, তারপরে বার, টর, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু দেখবা। তারপরে তাপমাত্রার যে স্কেলটা আছে, এবং 9 10-এ দেখো তো তোমরা তাপমাত্রার যে কোনো একটা চেঞ্জের সূত্র পড়ছিল না, মনে আছে তোমাদের কি? দেখো যদি আমাদের থার্মোডাইনামিক্স এই সূত্রটা আবার আছে ফিজিক্সের তাপগতিবিদ্যায়, সো তোমাদের এই সূত্রটা কি মনে আছে, যে C/5 ইজ ইকুয়ালস টু F-32 ডিভাইড বাই 9 ইজ ইকুয়ালস টু হচ্ছে K-273 ডিভাইড বাই হচ্ছে তোমার 5। সো এইভাবে তুমি কি করতে পারো, যে কোনো তাপমাত্রা থেকে অন্য একটা তাপমাত্রায় যেতে পারো। সো তাপমাত্রাটা মুখস্থ রাখা লাগে না খুব একটা, তাই না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা কি, সেলসিয়াসের সাথে তোমার 273 যোগ করতে হয়। এটা সব থেকে বেশি ইউজ করতে হয়, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইউজ করতে হয়। তুমি যে কোনো ম্যাথই করতে যাও এই জিনিসটা তোমাদের ইউজ করাই লাগে। সো এই এককের প্যাচগুলো একটু দেখে নিবা। সো এরপরে যে পার্টটা আছে, এই পার্টটা থেকে আমাদের রিটেন পড়ার মতো কিছু নাই। এগুলা সব ক্লাসে পড়ার জিনিস, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তারপর হচ্ছে তোমার ডাল্টনের আংশিক চাপ সূত্র, মিশ্রণে কিভাবে বয়েল চার্লস অ্যাপ্লাই হয়, এগুলো আমরা এখানে পড়ার জন্য আসি নাই। জাস্ট তুমি হচ্ছে যখন বয়েল চার্লস পড়তেছো এই সূত্রগুলো একটু দেখে যাও। বয়েলের সূত্র কোনটা, P1 V1 সমান P2 V2। জাস্ট স্যারের এমসিকিউ গুলো একটু সলভ করে গেলা। এগুলো কিন্তু আমরা বলছি যে কোনগুলো করতে হবে, এবং এই ম্যাথগুলো কারা করবে, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ বড় বড় ম্যাথগুলো করবে, তাই না। ভার্সিটিতে এত বড় ম্যাথগুলো আসতে পারে না, কারণ হচ্ছে এখানে ক্যালকুলেটর নাই। সো গ্যাস এবং তাপমাত্রার সম্পর্ক, চার্লসের সূত্র। এরপর আসো চার্লসের সূত্রে একটা পড়ার জিনিস আছে মূল বই থেকে, সেটা হচ্ছে পরম তাপমাত্রা স্কেল এবং পরম শূন্য তাপমাত্রা। চার্লসের সূত্রে গেলে তুমি দেখবা পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেল বলে দেওয়া আছে। চার্লসের যে সূত্র সেখান থেকে মূলত হচ্ছে আমাদের কেলভিন স্কেলের যে থার্মোমিটারটা সেটা আসছে, এবং পরম শূন্য তাপমাত্রা কি, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে, তোমরা যদি চার্লসের এই সূত্রটা মনে থাকে তোমাদের, যে VT অর্থাৎ একটা T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন হবে তার আগের যে আয়তন V0, তার সাথে V0 ডিভাইড বাই 273/1 ইন্টু যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবা সেইটা, তাই তো। এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে বসাইতে হবে, T ডিগ্রি সেলসিয়াস। সো এখন তুমি যদি এই T এর ভ্যালু কত ডিগ্রি সেলসিয়াস বসাইলা, -273 ডিগ্রি সেলসিয়াস বসাইলা, তাহলে দেখো তো কত আসে আয়তন। তাহলে আয়তন ভি কততে, -273 ডিগ্রি সেলসিয়াসে কত আসবে, আদি আয়তন কত ছিল ধরো V0, প্লাস V0 ডিভাইড বাই 273 ইন্টু তাপমাত্রা কত বসাইছি, -273। এটা যদি হয় দেখো এই 273 এটা কাটা, সো -1 আর V0 মিলে প্লাসে মাইনাসে -1 হয়ে যাবে, তার মানে -V0 আলটিমেটলি কত, 0। তো এটা কি ইন্ডিকেট করতেছে, যে তুমি চার্লসের এই সূত্র দিয়ে যখন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0 বা যে কোনো আয়তনের গ্যাস নিয়ে কাজ করবা, সেটা আলটিমেটলি কত আসবে, 0। তার মানে এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে বলা হয় হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, যেই তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0। এত তাপমাত্রায় নিচের দিকে যাওয়া কিন্তু খুবই কষ্টকর, বাট ধরা হয়েছে থিওরিটিক্যালি এই ফর্মুলা থেকে, যে যদি আমরা -273 ডিগ্রি সেলসিয়াসে কোনো গ্যাসকে নিয়ে যেতে পারি তাহলে ওর আয়তন অবশ্যই 0 হবে।
কততে? -273°C। সো এই জন্য এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কত যে ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা? -273°C। এখন অপশনে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন থাকতে পারে। সো একটু দেখো যে -273°C। সেটা যদি ক্যালভিনে নাও কত আসবে? এটার সাথে +273 যোগ করলে আসবে হচ্ছে 0 কেলভিন। সো দুইটি অপশন থাকতে পারে, অথবা ফারেনহাইটটাও থাকতে পারে। তো তুমি হচ্ছে কনভার্ট করে নিবা। সো এই হচ্ছে কনসেপ্ট পরম শূন্য তাপমাত্রা। চাষের সূত্র থেকে এটা একটু বাংলা পড়ার মধ্যে কিছু একটা আছে, বাকি সব তোমার ম্যাথমেটিক্যাল জিনিসপাতি তুমি ম্যাথ ক্লাসে পড়ছো, তুমি ইন্টারে পড়ছো, এইচএসসি লাইফে পড়ছো, সব জায়গায় এই জিনিসগুলো কিন্তু অলরেডি পড়ছো, তাই না? গ্রাফগুলা কেমনে আঁকতে হবে না হবে সবগুলা কিন্তু আসে, সব আসে। সো আমরা তো থিওরিটিক্যাল পার্ট কভার করতেছি মেন বই থেকে। মেন বই থেকে তো আর আমি ম্যাথ করব না, কথা বুঝতে পারতেছো? বা আমি ধরে ধরে সব ম্যাথ তো করতে পারবো না। এগুলো কারা করবে? যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে তারা। সো আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে একদম নিচে চলে যাব। আমি তাও রাখছি জাস্ট দেখানোর জন্য, আমরা বই থেকে পড়বো। নিচে যাব আদর্শ গ্যাস সূত্র, আদর্শ গ্যাস সূত্র। এই যে আর এর মানটা এইখানে একটু চলে আসবো, ঠিক আছে? কারণ আর এর মান থেকে এমসিকিউ আসে সব জায়গাতে। সো এসআই এককে আর এর ভ্যালু কত? 8.314। এরপর হচ্ছে সিজিএস এককে আর এর ভ্যালু কত? জাস্ট 8.314 এর সাথে 10⁻7 গুণ হয়। সো এই মানগুলা একটু মনে রাখা লাগবে, কথা বুঝতে পারছো? লিটার এটিএম এ কত? লিটার এটিএম এ এগুলো আমি তো ম্যাথ করছি, 0.0821। এরপরে আসো যে সিজিএস হচ্ছে জাস্ট 8.314 এর সাথে একটা 10⁻7 গুণ হয়। ক্যালোরি এককে কত? 1.987। ইঞ্জিনিয়ারিং এককে কত? সো এইটা আবার আসবে ধর হচ্ছে সিকের ওয়েট বুয়েট ওদের, তাই না? কারণ বলছে যে ইঞ্জিনিয়ারিং একক। প্রশ্ন হচ্ছে ভাই ইঞ্জিনিয়ারিং একক কি? ধরো আমরা যে কোনো দূরত্বকে কিসে প্রকাশ করি? এসআই এককে মিটারে, তাই তো? এসআই তে প্রকাশ করি মিটারে, আর সেন্টিমিটারে প্রকাশ করি কত? কি? সিজিএস এ। আর ওরা বা ইঞ্জিনিয়ারিং এককে তোমার দূরত্বকে প্রকাশ করে হচ্ছে ফুটে, ফুট, ঠিক আছে? আর তুমি যদি হচ্ছে বল কিনে চিন্তা করো, এসআই তে হচ্ছে নিউটন, তাই তো? এসআই তে হচ্ছে নিউটন। ইসে হচ্ছে তোমার সিজিএস এ হচ্ছে ডাইন, সিজিএস হচ্ছে ডাইন। আর ইঞ্জিনিয়ারিং একক হচ্ছে পাউন্ডাল, কথা বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিং হচ্ছে পাউন্ডাল। তাহলে হচ্ছে এই এককে তোমার আর এর ভ্যালু কত? সেটাতে তো আর ম্যাথ আসবে না, বাট এটার মানটা জানা লাগবে যে 2783.63 ফুট পাউন্ড পার মোল পার কেলভিন। সো এই যে আর এর কোন এককে কত মান এমসিকিউতে আসবে, ঠিক আছে? এবার আসে বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক কাকে বলে? এই দেখো, আমরা এই যে যতগুলো আর এর মান পড়লাম, তুমি যে এককে আর এর মান নির্ণয় করো না কেন, তুমি যদি আর কে, ঠিক আছে, তুমি যদি আর কে নাম্বার অফ অ্যাভোগাড্রো, সেটা কত? নাম্বার অফ অ্যাভোগাড্রো মানে আমরা জানি 6.023 ইন্টু 10⁻23 এই সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে যেই মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক বা বোল্টজম্যান কনস্ট্যান্ট। কিরকম? যেমন বোল্টজম্যান কনস্ট্যান্ট এসআই এককে যদি বের করি তাহলে আর কত? আর হচ্ছে 8.314, আর এটা কত? 6.023 10⁻23। সো তখন মানটা মেবি আসে 1.38 10⁻−23 এত মেবি আসে, ঠিক আছে? আমি যদি ভুল না করি, একটু শিওর হয়ে নেই। বোল্টজম্যান কনস্ট্যান্ট এসআই কত? 8.3 10⁻, কত আসতেছে? এটা তো লিটার এটিএম। এসআই কত আসতেছে? 1.38 10⁻23। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 1.38 10⁻23। সো এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালু। এখন এটার ইউজটা কোথায়? ভাই বোল্টজম্যান ধ্রুবক বের করে আমার লাভ কি হলো? আমি তো আরও জানি, তারপরে নাম্বার অফ অ্যাভোগাড্রো জানি, এগুলো তো আমি ডিরেক্ট সূত্রেই বসাতে পারি। বোল্টজম্যান ধ্রুবক দিয়ে কি করবো? দেখো, তোমরা ফিজিক্সে যখন সূত্র করো, তোমার হচ্ছে যে কোনো গ্যাসের শক্তি বের করতে যাও, তখন আমরা শক্তি কি জানি? ইডি ইকুয়ালস টু 3/2 nRT। সো এটা দিয়ে আমরা কি বের করি? n মোল গ্যাসের শক্তি, বুঝো? এটা দ্বারা আমরা বের করি হচ্ছে n মোল গ্যাসের শক্তি, তাই তো? এখন আমাকে যদি কেউ বলে যে 1 মোল গ্যাসের জন্য শক্তি বের করো, 1 মোল, তাহলে ই কত আসবে? ই আসবে 3/2, n এর জায়গায় 1 বসাই দিব এবং RT হয়ে যাবে, তাই তো? মানে 3/2 RT। এটা কত মোল গ্যাসের জন্য? 1 মোল গ্যাসের শক্তি। এখন আমাকে একজন বলল যে জাস্ট একটা অণুর শক্তি বের করো, নট 1 মোল, একটা অণু। এখন তুমি বুঝো 1 মোলে কয়টা অণু থাকে? ভাই 1 মোলে 6.023 10⁻23টা অণু থাকে। সেখান থেকে আমি জাস্ট একটা অণুর শক্তি বের করতে বলছি, একটা। তাহলে তুমি কি করবা? আগে 6.023 10⁻23 বা 1 মোল এর শক্তিটা বের করবা এবং সেটাকে এত দ্বারা ভাগ করে দিবা।
এই যে 3/2 RT বের করবা এবং সেটাকে এই সংখ্যাটা দ্বারা ভাগ করে দিবা, তাইলে তো একজনেরটা পেয়ে যাবা। তাইলে তুমি কি করতেছো, এই যে 3/2 RT এটাকে কি দ্বারা ভাগ করতেছো, যদি একটা বের করতে যাও 3/2 RT কে তুমি ভাগ করতেছো নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে। এখন যখনই তুমি একটা গ্যাসের অনুগতি শক্তি বের করতে গেলা তখনই তোমার আর এর নিচে চলে আসলো অ্যাভোগাড্রোর সংখ্যা R/n এ, এবং সেটাই কি R/n এ কি বোল্টজম্যান ধ্রুবক। তার মানে একটা অণুর গতিশক্তি বের করতে গেলে R/n এর বদলে আমরা কি বসাইতে পারি 3/2 kT। এই যে দেখো বোল্টজম্যান ধ্রুবক কোথায় ইউজ হয়, যখন আমরা একটা সিঙ্গেল অণুর গতিশক্তি বের করতে যাই। এগুলো ফিজিক্সের পড়ালেখা, এখানে কিছুটা আছে, ঠিক আছে, জাস্ট একটু কনফিউশন ক্লিয়ার করে দিলাম। সো এই বোল্টজম্যান ধ্রুবকের ইউজটা কোথায়, ওই যে একটা অণুর গতিশক্তি বের করতে গেলে। সো এরপর আসো, সো এখান থেকে আমাদের আর কিছু পড়ার নাই, কারণ এগুলো সব ম্যাথমেটিক্যাল জিনিসপাতি, সবই ম্যাথমেটিক্যাল জিনিসপাতি। আচ্ছা নিচের দিকে যাই অনেক এখানে ম্যাথমেটিক্যাল পেজ যখন ধরো আমি যখন বই নিয়ে বসতাম তখন আমি যখন হচ্ছে ম্যাথমেটিক্যাল পেজগুলো শেষ হইতো, ধরো হচ্ছে একদম ই পর্যন্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস পর্যন্ত আসলে তখন আমি হাফ ছেড়ে বাঁচতাম যে আল্লাহ উল্টাইতে আসতে পারছে, উল্টাইতে তখন হচ্ছে যাইতাম, কারণ কোনো কিছু যেন মিস না যায়। এবং সেকেন্ড টাইম যখন পড়তাম তখন আমি জানি যে এখানে আর কিছু নাই, যেই পেজগুলোতে আছে ধরো আর এর পেজটাতে এসে থামতাম, STP ACTP এখানে এসে থামতাম, এবং হচ্ছে তোমার এই যে বোল্টজম্যান ধ্রুবক এই পেজগুলোতে এসে থামতাম, সব জায়গায় থামতাম না, তখন দেখা যাচ্ছে উল্টা একদম ডিরেক্ট চলে যেতাম ইসে। আচ্ছা STP ACTP টা মেবি আমরা মিস করে গেছি, তাই তো? STP ACTP টা উপরের দিকে ছিল, আমরা একটু মিস করে গেছি, আমি একটু উপরে চলে যাই। আমরা STP ACTP মিস করে ফেলছি, অনেক ইম্পর্টেন্ট, সব জায়গায় MCQ আসে STP ACTP থেকে, ঠিক আছে? এই যে STP ACTP কই আছে, STP ACTP আছে হচ্ছে তোমার বয়েল এর সূত্রের উপরে, ঠিক আছে? STP ACTP আছে হচ্ছে তোমার বয়েলের সূত্রের উপরে। তো কি দেওয়া আছে, STP এর পূর্ণ রূপ আসবে MCQ তে, যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, 9 পড়ছি। জাস্ট SATP দেখো, STP ঠিকই আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, মাঝখানে একটা A ঢুকছে, এই A মানে হচ্ছে তুমি অ্যাম্বায়েন্টও বলতে পারো অথবা অ্যাটমসফিয়ারিকও বলতে পারো, তুমি যেটা বলো সেটাই কারেক্ট। সো স্ট্যান্ডার্ড অ্যাম্বায়েন্ট টেম্পারেচার প্রেসার অথবা অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার এন্ড প্রেসার। সো STP তে আয়তন কত হয় যে কোনো গ্যাসের 22.4 লিটার আমরা জানি, তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এবং প্রেসার কত 1 atm বা 101.325 প্যাসকেল বা 10 13 25 প্যাসকেল। সো যেমন মনে রাখো, অথবা 780 মিলিমিটার পারদচাপ, অথবা তোমার হচ্ছে 760 মিলিমিটার পারদচাপ, 76 সেন্টিমিটার পারদচাপ, যেভাবে মনে রাখো একই। আর ACTP তে দেখো, ACTP তে কি চেঞ্জ হয়, তাপমাত্রা। প্রথমত ACTP হচ্ছে কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াস, এই 25 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা বা 298 কেলভিন। তখন আয়তন দেখো একটু বাড়বে না, এটা 0 ডিগ্রিতে 22 হইলে 25 একটু বেশি হবে, কত সেটা 24.78 লিটার। এবং চাপ কত, চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল, 1 atm এর যেটা খুব কাছাকাছি, এটা 101.325, এটা হচ্ছে 101। সো 1 atm এর খুব কাছাকাছি, ঠিক আছে? বাট পরীক্ষাতে আসলে কিন্তু কি দিতে হবে, এই 100 কিলো প্যাসকেল দিতে হবে, 100 কিলো প্যাসকেল দিতে হবে, এখানে কিন্তু 1 atm ধরে নেই। সো একটু মনে রেখে দিও। সো এই তো, এবার দেখো উল্টাবো, অনেক সূত্র আছে মাঝখানে, এগুলো আমাদের পড়ার, মেন বই থেকে পড়ার কিছু নাই, কথা বুঝতে পারছো? পড়বো তো অবশ্যই, কারণ অন্যান্য জায়গায় তো আসবে, বাট মেন বই থেকে তো আর এগুলো আমি পড়বো না, তাই না? তো নিচে আসো, যতটুকু ছিল সূত্রগুলোর মধ্যে সব দেখাই ফেলছি, এবার আমরা নিচে চলে যাব। আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রের আগে আমাদের কিছু বাংলা পড়া আছে, ডিরেক্ট বলে দিচ্ছি। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমাদের খুব একটা বেশি পড়ার নাই, জাস্ট এখান থেকে একটা জিনিস একটু মনে রাখবা যে কিভাবে মোল ভগ্নাংশ বের করতে হয় এবং হচ্ছে আংশিক চাপ বের করতে হয়। মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যে মোল ভগ্নাংশ আংশিক চাপ, মোল ভগ্নাংশ আংশিক চাপ। এবং তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দাও, কেপিকেসি বের করতে গেলে এটা তোমার লাগবে না, তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং হও তাও তোমার এটা বের করা লাগবে, তুমি যদি ভার্সিটি হও তাও তোমার বের করা লাগবে। আর মেডিকেলের ডিরেক্ট প্রশ্ন আসে মোল ভগ্নাংশটা বের করো, আংশিক চাপটা বের করো, আমাদের সময় আসছে এবং গত বছর আসছে, তো এইটা আসবে, ঠিক আছে? সো ডাল্টনের আংশিক চাপ সূত্র খুব ভালো মতো পড়ে যাও, কিন্তু যে যারাই পরীক্ষা দিবা সবাই পড়ে যাও। ফাইন, নিচে আসি ভাই। এই যে উল্টাইতে মানে এমন অবস্থা যে যখন তোমার হচ্ছে ওই পর্যন্ত আসছি তখন মনে হয় একটা শান্তি লাগে, কথা বুঝতে পারছো? আচ্ছা এইখানে একটু আসো, গ্রামের ব্যাপন সূত্রে এসে একটু থামবা, কারণ এখানে ব্যাপন এবং অনুব্যাপন বা নিঃসরণ নিয়ে কিছু কথাবার্তা বলে দেওয়া আছে, ডিফিউশন এবং এফিউশন। সো ব্যাপন কি, ব্যাপন হচ্ছে তুমি সেইখানে কোনো প্রকার বাধা বা কিচ্ছু দিবা না, তুমি জাস্ট ওদের ছেড়ে দিবা গ্যাসগুলা মুক্তভাবে, ঠিক আছে, আপনা আপনি ছড়াবে, এটা হচ্ছে ব্যাপন।
আর নিঃসরণ হচ্ছে ধরো একটা সিলিন্ডার, সেখানে তুমি একটা ছোট্ট ছিদ্র করে দিলা, তো ওরা কি করবে, ওই সিলিন্ডারের মধ্যে প্রেসার বেশি, সেখান থেকে কম প্রেসারের দিকে ছুটবে, ওই ছিদ্রপথ দিয়ে জোরে বের হয়ে আসবে। অর্থাৎ এখানে একটা প্রেসার কাজ করতেছে, এখানে একটা প্রেসার কাজ করতেছে। দেন যখন সিলিন্ডার থেকে বের হয়ে বাতাসে চলে আসবে, তখন ওরা আবার মুক্তভাবে ছড়াবে। সো নিঃসরণের ক্ষেত্রে কি হয়, প্রথমে নিঃসরণ হয়, তারপরে ব্যাপন হয়। আর কি আরেকটা কথা কি বললাম, যে ব্যাপনে তোমার হচ্ছে বাধা কাজ করে না, আর নিঃসরণে বাধা কাজ করে, বা একটা প্রেসার থাকে সেখানে, ঠিক আছে। তো এই হচ্ছে কনসেপ্ট। তো এইটার ইও দেওয়া আছে তোমার হচ্ছে নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে তুলনা দেওয়া আছে, দেখবা। সেখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ব্যাপন স্বতঃস্ফূর্ত ভাবে হয়। স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে, আপনা আপনি, তোমার সেখানে হাত নাই। বাট এটা হচ্ছে তোমার কি, এই যে সজোরে ছিদ্রপথ দিয়ে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া, কোন একটা চাপের প্রভাবে, বাহ্যিক চাপের প্রভাবে, এটাকে নিঃসরণ বলা হয়, ঠিক আছে। সো ফুলের সুগন্ধ এবং স্ট্রেস গ্যাসের দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া হচ্ছে ব্যাপন। গাড়ির চাকার টিউবের ছিদ্রপথে নিঃসরণ, বাতাস বের হয়ে যায়, তাই না, চাকা লিক হয়ে গেলে বাতাসগুলা বের হয়ে আসে। সো এইগুলাই বলতেছে। সো গ্রামের ব্যাপন সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা যেখানে পরীক্ষা দিবা সবার জন্য। এবার নিচে আসো, নিচে আসো। ফাইনালি আমরা মনে হয় খুব কাছাকাছি চলে আসছি। ভাই দেখো তোমরা হয়তো বোরিং হয়ে গেছে, ভাই শেষ হয় না কেন। তো চ্যাপ্টারটা এরকমই, এইখান থেকে আমাদের বাংলা পড়ালেখা শুরু হলো। গ্যাসের আণবিক গতিতত্ত্ব, গ্যাসের আণবিক গতিতত্ত্ব। সো এখানে প্রথমে আসা হচ্ছে গ্যাসের গঠন টঠন নিয়ে যে আলোচনা করা আছে সব রিডিং দিবা, ঠিক আছে। এগুলো একটু রিডিং দিবা, এগুলো রিডিং দিলে তোমার পরের পার্টটুকু বোঝা তোমার জন্য ইজি হয়ে যাবে। এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে, এগুলো একটু রিডিং দিবা। আণবিক সংঘর্ষ কি, সংঘর্ষ ব্যাস কি, একটু রিডিং দিবা। এবং এটা কিন্তু অলরেডি সে পড়ার কথা ভাই, বুঝছো, ফিজিক্সের আদর্শ গ্যাস এই চ্যাপ্টারে কিন্তু ছিল, তাই না। গড়মুক্ত পথ, ল্যামডা কিভাবে বের করতে হয়, এগুলো তো লাগবে বুয়েটের জন্য, কথা বুঝতে পারছো, বা ইঞ্জিনিয়ারিং এর জন্য। প্লাস হচ্ছে এগুলো যে ছোটখাটো কনসেপ্ট গুলা, সেগুলো কিন্তু ডিউতে আসে, অন্যান্য ভার্সিটি গুলাতে আসে, সেগুলো কিন্তু ফিজিক্সের পড়া, এখানে একটু দেওয়া আছে, তুমি খালি দেখবা। তারপরে বর্গমূল, গড় বর্গবেগ, তারপরে সম্ভাব্যতম বেগ এবং গড় গতিবেগ, তিনটার ফর্মুলা মুখস্থ রাখবা, তিনটার ফর্মুলা মুখস্থ রাখবা, কথা বুঝতে পারছো। এরপর আসো নিচে, এই যে শুরু হইলো আদর্শ গ্যাস এবং হচ্ছে বাস্তব গ্যাস নিয়ে পড়াশোনা। সো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, শোনো, যারা এই যে উপরে যতগুলা সূত্র এই যে আমরা টাইনা টাইনা আসলাম, সবগুলা সূত্র মাইনা চলবে, তারা হচ্ছে আদর্শ গ্যাস, খুবই ভদ্র, তারা সবকিছু মেনে চলে, স্ট্যান্ডার্ড। আর যারা মেনে চলে না, তারা হচ্ছে বাস্তব গ্যাস, কারণ বাস্তবতায় কিন্তু নিয়ম মাইনা চলা খুব কষ্ট, কথা বুঝতে পারছো। সো এই হচ্ছে কনসেপ্ট। সো পরীক্ষাতে এটাই দিবা আসলে, যে যারা ওই সূত্রগুলো মানে তারা আদর্শ, যারা মানে না তারা হচ্ছে বাস্তব। সো আদর্শ এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য দেওয়া আছে। আমাদের কি পড়তে হবে, আমাদের খালি সূত্র দুইটা পড়তে হবে। আমরা জানি আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে পিভি ইজিক্যালস টু এনআরটি, আর বাস্তব হচ্ছে পি প্লাস এ এন স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজিক্যালস টু এনআরটি। এখানে প্রেশার একটু বেশি হয় বাস্তবের ক্ষেত্রে, আয়তন একটু কম হয়। এবং খুব 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 বেশি ইম্পর্টেন্ট, যে কি করলে এই ফর্মুলাটাকে এই ফর্মুলায় কনভার্ট করতে পারবো, বা একটা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করতে পারবো। কি করলে ভাই, নিশ্চয়ই পড়ছো যে তাপমাত্রা উচ্চ হইতে হবে, মানে উচ্চ তাপমাত্রা বেশি হইতে হবে, আর চাপ কম হইতে হবে, নিম্ন চাপ হইতে হবে, তাপমাত্রা উচ্চ হইতে হবে এবং চাপ কম হইতে হবে। এবং সেটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, কথা বুঝতে পারছো। এরপরে অ্যামাগার বক্র। সো অ্যামাগার বক্র বোঝার আগে কিছু পড়ালেখা করতে হবে। সেটা হচ্ছে দেখো, পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। সো তুমি যদি এনআরটি কে নিচে নিয়ে আসো পিভির, তাহলে পিভি ডিভাইড বাই এনআরটি, এই যে ভ্যালুটা, এটাকে জেড নামক একটা তোমার চলক দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এই জেড এর ভ্যালু যদি কোনো কারণে 1 হয়, তুমি দেখো জেড এর ভ্যালু যদি কোনো কারণে 1 হয়, তাহলে 1 বসাই দিলে পিভি আর এনআরটি সেম হয়ে যাবে। সো জেড এর ভ্যালু 1 হইলে পিভি সমান সমান এনআরটি, যে ক্ষেত্রে এটা কাকে নির্দেশ করে, আদর্শ গ্যাসকে। আর যদি কোনো কারণে জেড নট ইকুয়ালস টু 1 হয়, এখন নট ইকুয়ালস টু 1 মানে কি, জেড একের থেকে বড় হইতে পারে, জেড একের থেকে ছোট হইতে পারে। সো জেড একের থেকে বড় হইলেও সেটা বাস্তব গ্যাস, এবং ছোট হইলেও সেটা বাস্তব গ্যাস। তার মানে কেবলমাত্র 1 হইলে আদর্শ, আর না হইলেই বাস্তব। এখন এই যে কাদের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1 এর থেকে বেশি আর কাদের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1 এর থেকে কম, এই প্রশ্নটা খুবই ফেমাস। মনে রাখবা, ছোট যেগুলা ছোট গ্যাস, যেমন হাইড্রোজেন, হিলিয়াম,
ওদের হচ্ছে একের থেকে বড়, ঠিক আছে? তাহলে জেড এর ভ্যালু একের থেকে বড় কার? হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম। আর বড় যেগুলা ধরো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়া, এরা হচ্ছে জেড এর ভ্যালু একের থেকে কম, এদের জেড এর ভ্যালু একের থেকে কম। আরেকটা কথা, যাদের জেড এর ভ্যালু একের থেকে বেশি বা ছোট যেগুলা, এদেরকে তোমার হচ্ছে সংকোচন করা কঠিন, এদেরকে সংকোচন করা কঠিন, আর এদেরকে সংকোচন করা সহজ। যাদের জেড এর ভ্যালু একের থেকে কম, এদেরকে সংকোচন করা সহজ। কথা বুঝতে পারছো? সো যাদের জেড এর ভ্যালু একের থেকে বেশি, এগুলা কারা? হাইড্রোজেন হিলিয়াম, এদেরকে সংকোচন করা কঠিন। এবার তুমি যখন গ্রাফে যাবা দেখবা এই যে জেড এর ভ্যালু যাদের একের থেকে বেশি, ওদের গ্রাফটা সোজাসুজি উপরের দিকে চলে গেছে। আর যাদের জেড এর ভ্যালু একের থেকে কম, এদের গ্রাফটা দেখবা এইভাবে উপর দিয়ে গেছে। কথা বুঝতে পারছো? তাহলে টোটাল এই জিনিসটাই তুমি গ্রাফের মধ্যে দেখবা। দেখো গ্রাফে যদি যাও তাহলে তুমি দেখবা যে এই দেখো হাইড্রোজেন এবং হিলিয়ামের যেটা ডিরেক্টলি দেখো উপরের দিকে গেছে, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হিলিয়াম, নিচে যায়নি। আর এই যে নাইট্রোজেন বলো একটু নিচে গিয়ে তারপরে উপরের দিকে আসে, অক্সিজেন একটু নিচে গিয়ে তারপরে উপরের দিকে, তারপর হচ্ছে তোমার হিলিয়াম একটু, কার্বন ডাইঅক্সাইড একটু নিচে গিয়ে তারপরে উপরে দিয়ে গেছে। সো এই হচ্ছে অ্যামাগার বক্ররেখা। অ্যামাগার বক্ররেখা দিয়ে তোমার হচ্ছে বাস্তব গ্যাসগুলাকে সে প্লট করছিল। অ্যামাগা হচ্ছে বাস্তব গ্যাস নিয়ে কাজ করছিল এবং এই গ্রাফটা হচ্ছে অ্যামাগার বক্র। এখানে জেড এর ভ্যালু কিরকম হয় কার ক্ষেত্রে সেটার একটা গ্রাফ। কথা বুঝতে পারছো? এগুলো সবই কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে আসছে, এমনি এমনি কিন্তু আসেনি। সো এই যে জেডটা, এই জেডটাকে কি বলা হয়? জেডটাকে বলা হয় সংকোচনশীলতার গুণাঙ্ক। জেডটাকে বলা হয় সংকোচনশীলতার গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। পেষণ গুণাঙ্ক কারণ কি দেখো, এই যে ভাই কি বললাম যে জেড এর ভ্যালু একের থেকে বেশি হইলে সংকোচন করা কঠিন, জেড এর ভ্যালু একের থেকে কম হইলে সংকোচন করা সহজ। তার মানে এই জেড দ্বারা কি বুঝতেছি? কাকে কতটুকু সংকোচন করা যায়, কম্প্রেস করা যায়, তাই তো? এই জিনিসটা বুঝতে পারতেছো তো? তাহলে এটার নাম কি হওয়া উচিত? এটার নাম হওয়া উচিত সংকোচনশীলতার গুণাঙ্ক। সংকোচনশীলতার গুণাঙ্ক, এটার নাম হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক। সো এরপর দেখো জেড এর ভ্যালু গেল, জেড এর ভ্যালু এখানে দেখো বলে দেওয়া আছে এই তিনটা কথা, ভাই যেটা পড়ালাম এই তিনটা কথা। জেড এর ভ্যালু এটা হইলে আদর্শ গ্যাস, জেড এর ভ্যালু একের থেকে বড় হইলে কারা? কম পেষণযোগ্য বা কম সংকোচনশীল, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, ঠিক আছে? এবং জেড এর ভ্যালু একের থেকে বেশি হইলে এইটা, এগুলো বলে দেওয়া আছে। কথা বুঝতে পারছো? এবং এসব গ্যাস খুব ইম্পর্টেন্ট, এসব গ্যাস পানিতে অধিক দ্রবণীয়, এসব গ্যাস পানিতে অধিক দ্রবণীয়, এসব গ্যাস পানিতে অধিক দ্রবণীয়। সেটা প্রশ্ন করছে কোনটার ভ্যালু বেশি। সো এইভাবে তুমি কিন্তু হাজার হিসাবে বই এমসিকিউগুলো সলভ করবে। এখানে হাইড্রোজেনের বেশি হবে, তাই না? জেড এর ভ্যালু একের থেকে বেশি। আচ্ছা এটা দেখো বলছে যেই তাপমাত্রায় একটা বাস্তব গ্যাস বা রিয়াল গ্যাস আদর্শ গ্যাস অনুসরণ করে বা আদর্শ আচরণ করে তাকে বয়েলের তাপমাত্রা বা টিবি বা বয়েল টেম্পারেচার বলা হয়। সো প্রশ্ন আসবে নিচের কোনটি বয়েলের তাপমাত্রা? যেই তাপমাত্রায় একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেই তাপমাত্রাটাকে বলা হয় বয়েলের তাপমাত্রা, ঠিক আছে? সো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস থেকে এই জিনিসগুলো কিন্তু খুবই ভালোভাবে পড়তে হবে, বুঝতে পারছো? জিনিসগুলো খুবই ভালোভাবে পড়তে হবে। সো জেড এর ভ্যালু একের থেকে কম হইলে কি হবে, বেশি হইলে কি হবে সেটা। এরপর আসো এই যে সূত্রটা, বাস্তব গ্যাসের যে সূত্রটা P + a n² / v² v - nb, এখানে a কি আর b কি এটা জানতে হবে। এখানে a হচ্ছে তোমার আন্তঃআণবিক আকর্ষণ এর সংশোধনজনিত ফ্যাক্টর, আন্তঃআণবিক আকর্ষণ। সো যেখানে তুমি হচ্ছে a এর পরিচয় পাবা অপশনে আন্তঃআণবিক আকর্ষণ পেলে সেটা দেখাবা। আর b হচ্ছে আয়তনজনিত সংশোধন ফ্যাক্টর। সো বি হচ্ছে আয়তন রিলেটেড আর এ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ রিলেটেড। সো এ আর বি এর পরিচয়টা জানলেই হচ্ছে, এ আর বি এর পরিচয়টা জানলেই হবে, ঠিক আছে? আর ইঞ্জিনিয়ারিংটা এবং ঢাকা ইউনিভার্সিটি রিটেন বুটেক্স তারা যারা আসো কি করবা? কেন একটা বাস্তব গ্যাস কি করলে আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে, তাপমাত্রা বাড়াইলে অথবা চাপ কমাইলে, সেটা কিভাবে, এই ব্যাখ্যামূলক প্রশ্নটা যারা ইন্টার থেকে পড়ে আসছো সেই ব্যাখ্যামূলক প্রশ্নটা কিন্তু অবশ্যই রিভাইজ দিবা। কথা বুঝতে পারছো? ব্যাখ্যামূলক প্রশ্নটা ডিরেক্ট চলে আসতে কিন্তু পারে, আসার সম্ভাবনা একটু কম বাট চলে আসতে পারে, আর এমসিকিউ তো আসবেই। সো এরপর আসো নিচের দিকে, এ তাৎপর্য কি, বি এর তাৎপর্য কি, এ আর বি এর এককটা একটু দেখবা, এ আর বি এর এককটা, ঠিক আছে? এরপর নিচের দিকে আসো। আচ্ছা গ্যাস সিলিন্ডার করণে
ঠিক আছে, এখন জাস্ট যা পড়বো সব বাংলা পড়ালেখা। গ্যাস সিলিন্ডার করণে গ্যাস সূত্রের প্রয়োগ, এই যে তুমি এতগুলো পড়ালেখা করলা, বয়েল পড়লা, চার্লস পড়লা, এত সূত্র পড়ছি কিসের জন্য? আমাদের বাস্তব জীবনে কোনো না কোনো কাজে এরা ইউজ হয় সেজন্য। তো যেগুলো দ্বারা আমরা কি করি, সিলিন্ডারে গ্যাস ভর্তি করি, বয়েল, চার্লস এই সূত্রগুলো ইউজ করে আমরা সিলিন্ডারে গ্যাস ভর্তি করি। সো সিলিন্ডার গ্যাস নিয়ে আলোচনা করা আছে। তো সেখানে প্রথম দিকে আসো, প্রথমে কয়েকটা লাইন পড়তে হবে যে লিকুইফাইড গ্যাস বা তরলীভূত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি, তার মধ্যে 25% প্রোপেন এবং 75% বিউটেন থাকে। এলপিজির মধ্যে 25% প্রোপেন এবং 75% বিউটেন থাকে। এইখান থেকে যা পড়াবো তার সবার লাগবে। এখন থেকে যেটা পড়াবো সেগুলো সবার লাগবে, মেডিকেলের লাগবে, ভার্সিটির লাগবে, ইঞ্জিনিয়ারিংদের লাগবে, সবার লাগবে। এই পেজটা থেকে গ্যাসের সিলিন্ডার করণে গ্যাসের সূত্র প্রয়োগ থেকে নিচ পর্যন্ত পরিবেশ রসায়নের লাস্ট পেজ পর্যন্ত যা পড়াবো সবার লাগবে, বলতেছি কিন্তু বারবার। সো এরপর আসো যে আমাদের যে ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, সিএনজি নাম শুনছো না? সিএনজি চলছো তো অনেকে। তো সিএনজির মধ্যে কি থাকে? সিএনজির মধ্যে তোমার থাকে হচ্ছে, দেখো সিএনজির পুনরূপটা বুঝো তাইলে পারবা। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আমাদের ন্যাচারাল গ্যাস কি? মিথেন। তার মানে আমাদের কি থাকবে? মিথেন থাকবে। সেটার মধ্যে কি থাকে? প্রায় 90 থেকে 95 থেকে 99% মিথেন থাকে এবং বাকি অবশিষ্ট তোমার হচ্ছে ইথেন, প্রোপেন, বিউটেন থাকে, ঠিক আছে। এবং এখানে একটা কথা বলে দেওয়া আছে যে স্টেনলেস স্টিলের ওয়েল্ডিং এর বেলায় আর্গন গ্যাস নিষ্ক্রিয় পরিবেশ রূপে ব্যবহার করা হয় এবং এই আর্গন গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বিক্রি করা হয়। কথা বুঝতে পারছো? এবার তাহলে কি, এই যে সিলিন্ডারে গ্যাস ভর্তি করতেছি কার সূত্র মেনটেন করে? বয়েল, চার্লসের সূত্র মেনটেন করে। সেগুলো পড়ছি, আমাদের বাস্তব জীবনে কাজে লাগে বলেই পড়ছি, এমনি এমনি পড়িনি, ঠিক আছে। এরপর আসো যে এলপিজিতে চলে আসো। এলপিজিতে কিছু একটা পড়ালেখা আছে, সেটা হচ্ছে এলপিজি যে গ্যাসটা সেটা হচ্ছে গন্ধহীন, অর্থাৎ সেখান থেকে তোমার কোনো গন্ধ আসে না। সো ধরো তোমার যদি এলপিজি কোনো কারণে লিক হয় সেই গ্যাসটা, তো সেখানে কেউ যদি কোনো আগুন ধরায় বা কিছু ধরায় তাহলে তো ব্লাস্ট হইতে পারে বা একটা দুর্ঘটনা হইতে পারে, তাই না? সো তুমি তো কোনো গন্ধ পাবা না, এলপিজি যদি লিক হয় তুমি কোনো গন্ধ পাবা না। তাহলে আমি বুঝবো কেমনে যে এলপিজি লিক হচ্ছে নাকি না হচ্ছে? সো এটা বোঝার জন্য, যেহেতু এলপিজিটা গন্ধহীন, তাহলে যারা এই সিলিন্ডারে গ্যাসগুলো প্রস্তুত করে তারা যেটা করে সেটা হচ্ছে এই এলপিজির সাথে মারক্যাপটান যৌগ যোগ করে দেয়। এখন মারক্যাপটান যৌগ কেন যোগ করে? কারণ মারক্যাপটান যৌগ যেটা, সেটা একটা গন্ধযুক্ত গ্যাস। সো ও যখন এলপিজির সাথে মিক্স হয়ে থাকে, কোনো কারণে যদি এলপিজি গ্যাস থেকে লিক হয়ে এলপিজি বের হয়ে আসে, তাহলে সেখানে তার সাথে মারক্যাপটান বের হয়ে আসবে এবং সেখান থেকে একটা গন্ধ বের হবে এবং যার ওইখান থেকে লিক হচ্ছে সে বুঝতে পারবে যে না, আমার গ্যাসটা লিক হচ্ছে, আমার কিন্তু সেটার জন্য নেসেসারি স্টেপ নেওয়া লাগবে। কথা বুঝতে পারছো? সো এইটা ডিউ রিটেনের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে এলপিজিতে কেন মারক্যাপটান যৌগ যোগ করা হয়। এলপিজিতে কেন মারক্যাপটান যৌগ যোগ করা হয়? কারণ হচ্ছে এলপিজি গন্ধহীন, সেটার সাথে একটা গন্ধযুক্ত যৌগ মারক্যাপটান যুক্ত করা হয় যেন হচ্ছে লিক হইলে বোঝা যায়। সো এই হচ্ছে কনসেপ্ট। সো এই দেখো, আর বাকিরা এমসিকিউর জন্য, আর 15 প্রত্যেকটার লাগবে। এলপিজি কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সো এই যে এলপিজি হচ্ছে গন্ধহীন, তাই সিলিন্ডারে ভর্তির সময় এলপিজি এর সাথে সামান্য পরিমাণে তীব্র গন্ধযুক্ত মারক্যাপটান যৌগ যুক্ত করা হয়। সো মেডিকেলে কি প্রশ্ন আসবে? মেডিকেলে প্রশ্ন করবে এলপিজির সাথে কোনটিকে যুক্ত করা হয়? মারক্যাপটান। মারক্যাপটান কারা? তোমার থায়োমিথানল CH3SH, থায়োইথানল C2H5SH। থায়োইথানলকে বলা হয় হচ্ছে মারক্যাপটান। কথা বুঝতে পারছো? সো এটা বললেই হচ্ছে। আর এলপিজি কিন্তু একটা ক্লিন ফুয়েল, এলপিজি হচ্ছে একটা ক্লিন ফুয়েল। দেখো এলপিজি একটি ক্লিন ফুয়েল, কারণ এটা যখন পোড়াই তখন সাধারণ জ্বালানির মতো ধোঁয়া এবং কার্বন ডাইঅক্সাইড গুঁড়া বা ছাই তৈরি হয় না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং কার্বন মনোঅক্সাইড গ্যাস নির্গত করে। সেটা আবার কি করে? পরিবেশের তাপমাত্রা বাড়ায় দেয় না। বুঝতে পারছো? সো এই হচ্ছে কনসেপ্ট। এরপরে এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। সেটার মধ্যে কি থাকবে? ন্যাচারাল গ্যাস থাকবে। সো এই এলএনজির নিচের পৃষ্ঠে একদম লাস্ট পড়াটায় আসবা। কিসের জন্য? কারণ এখানে কিছু কথাবার্তা বলে দেওয়া আছে যে এলএনজি এবং সিএনজি এর ক্যালোরিফিক মান 38,000 কিলো জুল পার মিটার কিউব আর এলপিজি এর ক্যালোরিফিক মান 94,000 কিলো জুল পার মিটার কিউব। এখন ভাই ক্যালোরিফিক ভ্যালুটা কি? ক্যালোরিফিক মান হচ্ছে কোনো একটা গ্যাসকে পোড়াইলে কতটুকু শক্তি তার থেকে পাওয়া যায়। সো দেখো এলএনজি আর সিএনজি কে তুমি যদি পোড়াও প্রতি মিটার কিউব, তাই না, মানে 1 মিটার কিউব এলএনজি আর সিএনজি পোড়াইলে সেখান থেকে 38,000 কিলোজুল শক্তি পাওয়া যায়। আর 1 মিটার কিউব এলপিজি পোড়াইলে সেখান থেকে 94,000 কিলোজুল শক্তি পাওয়া যায়।
কথা বুঝতে পারছো? তাহলে ওরে 1 মিটার কিউব পোড়াইলে বেশি পাওয়া যায় না শক্তি, তাহলে তুমি কি কোন একটা বড় কোনো ইঞ্জিন চালাইতে গেলে তো এলপিজি ইউজ করবা। সো গ্যাস তরলীকরণের শর্ত, গ্যাস তরলীকরণের শর্ত কি? গ্যাস তরলীকরণের শর্ত পড়ার আগে তোমার পড়তে হবে গ্যাসের ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। কি বলছি? ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসার। এখন কনফিউশনটা ক্লিয়ার করি যে ভাই ক্রিটিক্যাল তাপমাত্রা ক্রিটিক্যাল প্রেসার, আমি জানি অনেকে জিনিসটা বুঝো না, ঠিক আছে? ক্রান্তি তাপমাত্রা বা টিসি বা ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা কি? যত গ্যাস আছে তাদেরকে যখন তুমি তরল বানাইতে যাইবা, তাদেরকে যখন তরল বানাতে যাবা তখন এমন একটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রার উপরে যদি থাকে ওই গ্যাসটা, তখন তুমি ওরে যতই চাপ দাও, যতই কম্প্রেস করো, ও আর কোনোদিন তরলে কনভার্ট হবে না। কি বলছি? সব গ্যাসের এমন একটা তাপমাত্রা আছে যেই তাপমাত্রার উপরে, যেমন ধরো অক্সিজেন, অক্সিজেনের ওই তাপমাত্রা হচ্ছে ধরো 50 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি যদি 50-এর উপরে গিয়ে মানে ধরো 60 ডিগ্রি সেলসিয়াস, 70 ডিগ্রি সেলসিয়াস, তখন অক্সিজেনকে চাপ দিয়ে তরল বানানোর চেষ্টা করো, অক্সিজেন তরল হবে না। সো সকল গ্যাসের ক্ষেত্রে এমন একটা তাপমাত্রা আছে যেই তাপমাত্রার উপরে গিয়ে যতই তুমি কম্প্রেস করো, চাপ দাও না কেন, ওই গ্যাসটা আর কোনোদিন তরলে কনভার্ট হবে না। সেই তাপমাত্রাটাকে বলা হয় ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা। এটা এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রার উপরে, যেই তাপমাত্রার উপরে চাপ দিলে গ্যাস তরলে কনভার্ট হয় না, কনভার্ট হয় না। এই তাপমাত্রাটাকে বলা হয়, যে যেই তাপমাত্রা এই কাহিনীটা হয়, এইটাকে বলা হচ্ছে ক্রান্তি তাপমাত্রা। সো এটা এক একটা গ্যাসের ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে? এবার আসো ক্রান্তি চাপ কি? ক্রান্তি বলা হয়, সন্ধি বলা হয়, সব একই কথা। ক্রান্তি, সন্ধি, ক্রিটিক্যাল সব একই কথা। সো ক্রিটিক্যাল প্রেসারটা কি? ঠিক আছে, পিসি। সো ক্রান্তি বা সন্ধি তাপ প্রেসারটা কি? প্রেসারটা হচ্ছে তুমি যখন কোন একটা গ্যাসকে তার ক্রান্তি তাপমাত্রায় রাখবা, তুমি জানো যে এখন এটা নিচে নিয়ে গেলে যখন চাপ দিব তখন সেটা তরলে কনভার্ট হবে, উপরে তো কোনোভাবেই সম্ভব না, এটা তো সংজ্ঞাই বলে দিছে। সো এই প্রেসারটা হচ্ছে তুমি একটা গ্যাসকে তার ক্রিটিক্যাল টেম্পারেচারে নিবা, নেওয়ার পরে সর্বনিম্ন যতটুকু প্রেসার দিলে সেটা তরলে কনভার্ট হয়ে যাবে, সেই প্রেসারটার মান হচ্ছে তোমার ক্রিটিক্যাল প্রেসার। তুমি কি করলা? ক্রান্তি তাপমাত্রায় নিলা, ঠিক আছে? টিসিতে নিয়ে সর্বনিম্ন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, সর্বনিম্ন যে চাপটা দিলে, সর্বনিম্ন যে চাপ দিলে কোনো গ্যাস তরলে পরিণত হয় সেটাকে বলা হয় হচ্ছে তোমার পরিণত হয়, তাকে তোমার হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার বলা হয়। সো ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, বুঝতে পারছি? এখন কিছু ক্রিটিক্যাল টেম্পারেচারের মান মুখস্থ করতে হবে, ঠিক আছে? আসে, ডিরেক্ট আসে, সব জায়গাতেই আসে, সব জায়গায় আসে বলেই বলতেছি। সো কিছু মান মুখস্থ করা লাগবে। কারটা? হিলিয়াম একটা -268 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই তাপমাত্রার তুমি যদি হচ্ছে উপরে গিয়ে যতই প্রেসার দাও না কেন, এই তাপমাত্রার উপরে গিয়ে যতই প্রেসার দাও কোনো লাভ হবে না, এই তোমার কি হবে না, হিলিয়ামটা তলে পরিণত হবে না। তারপর হচ্ছে হাইড্রোজেন -240, ঠিক আছে? সো এই দুইটা পড়লেই হচ্ছে এখান থেকে, বাকি আর লাগতেছে না। তুমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দেখতে পারো 31.1, এটা আসছিল যেহেতু, কার্বন ডাইঅক্সাইড আসছিল যেহেতু, ঠিক আছে ছিল। এরপরে গ্যাসের তরলীকরণ সূত্র বা জুল থমসন প্রভাব। জুল থমসন প্রভাবটা কি? কোনো একটা গ্যাসকে তুমি যদি উচ্চ চাপ থেকে নিম্ন চাপে নিয়ে ছেড়ে দাও, চাপটা কমায় ফেলো, তাহলে তার তাপমাত্রাটা কমে যায়। বুঝে কি বলতেছি? কোন একটা গ্যাস বর্তমানে আছে ধরো 100 atm চাপে, তাকে নিয়ে তুমি 50 atm চাপে ছেড়ে দিলা, সেটা কি হয়ে যাবে? তাপমাত্রাটা কিছুটা কমে যাবে। এই যে ইফেক্টটা, এটা খেয়াল করছিল জুল আর থমসন, তাই এটাকে বলা হয় জুল থমসন প্রভাব। কথা বুঝতে পারছো? এবং তরলীকরণের ক্ষেত্রে এই জুল থমসন ইফেক্টটাও কিন্তু কাজে লাগে। সো ক খতে আসতে পারে যে তোমার, ক খ বলতে তোমার হচ্ছে ডিউতে 1 নম্বরের জন্য আসতে পারে যে জুল থমসন প্রভাব কি। তো জুল থমসন প্রভাব হচ্ছে উচ্চতাপ থেকে ছাইরা নিম্নচাপে নিয়ে গেলে কি হবে? তোমার হচ্ছে তাপমাত্রা কমে যাবে। ডিরেক্ট এমসিকিউ আকারে কিন্তু এটা দিতে পারে, বুঝতে পারছো? সো এরপরে ওই যে এখানে যতগুলো ম্যাথ আছে দেখবা সব বয়েল চার্লসের সূত্র দিয়ে সিলিন্ডারে ম্যাথ করে দেওয়া আছে।
যত জায়গায় দেখবে সব বয়েল, চার্লস, চাপের সূত্র, অর্থাৎ এগুলো ইউজ করে সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হয়। সো ম্যাথমেটিক্যাল পার্টটা আমাদের লাগবে না, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল পার্টটা আমাদের লাগবে না, যারা ইঞ্জিনিয়ারিং তারা ম্যাথ করবে, তাই না? বাকিদের তো আর ম্যাথ লাগবে না। সো এখানে গ্যাস সিলিন্ডার যত, এবং এগুলো আমারই কঠিন ম্যাথ না, তুমি যদি বয়েল চার্জ ভালো মতো পেরে থাকো তুমি এই সিলিন্ডার ম্যাথগুলো পারবা। আচ্ছা, সো এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল পার্ট ফাইনালি শেষ, আর কোনো ম্যাথমেটিক্যাল পার্ট নাই। এখন হচ্ছে তোমার প্রথম টপিকের নাম বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে বিক্রিয়া এবং মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন। সবার লাগবে, সবার, মানে ইঞ্জিনিয়ারিং এর বইটা এখান থেকে প্রশ্ন আসছে, ভার্সিটিতে তো আসেই, আর মেডিকেলও তো আসবেই। কথা বুঝতে পারছো? বইটা এখান থেকে প্রশ্ন আসছে, বইটা কি বিক্রিয়া দিছে। সো নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন এটা আমাদের জীবনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কিভাবে? তোমার ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন আছে, অ্যামাইড বন্ধন, সেখানে নাইট্রোজেন আছে। তোমার আরএনএ এর মধ্যে নাইট্রোজেন আছে, তার মানে তোমার বডির সব জায়গাতে নাইট্রোজেন আছে। প্রথম কথা বুঝতে পারছো? উদ্ভিদের নাইট্রেট আয়ন মূল দিয়ে শোষণ করতে হয়। মেডিকেলের যারা আসো পড়ছো না, তোমার হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব এই চ্যাপ্টারে পড়ছো না, যে কোন কোন অ্যানায়ন শোষণ করে? নাইট্রেট অ্যানায়ন, এইটা উদ্ভিদের লাগে, সেটাকে ইউজ করে তারা কি করে? সালোকসংশ্লেষণ ইউজ করে খাদ্য তৈরি করে, সেই খাদ্য আমরা খাই। আমরা মারা যাওয়ার পরে সেই নাইট্রোজেনগুলো মাটিতে যায় আমাদের দেহ থেকে, মাটিতে বিভিন্ন ব্যাকটেরিয়া সেটাকে আবার গ্যাসে কনভার্ট করে, সেটা আবার কই চলে যায়? বায়ুমণ্ডলে চলে যায়। দেন বায়ুমণ্ডল থেকে বৃষ্টি হয়, সেই নাইট্রোজেনটা আবার মাটিতে আসে, উদ্ভিদ ইউজ করে তোমার হচ্ছে খাবার তৈরি করে, আমরা খাই। এই যে প্রসেসটা, এটা সারা জীবন চলতে থাকে। তাহলে নাইট্রোজেন ফিক্সেশনের যে চক্রটা, এগুলা কিন্তু আসতে পারে ডিউতে 1-2 নাম্বারের জন্য, যে নাইট্রোজেন ফিক্সেশনের যে চক্র, এটা দেখো, ঠিক আছে? সো আমি ডিরেক্ট নাইট্রোজেন চক্র লিখলাম। এটা মানে কি? সো ধরো ফার্স্টে ধরো বাতাসে কি আছে? বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে। এখন বৃষ্টি হইল, ঠিক আছে? বৃষ্টি হইল, তাহলে সেটা মাটিতে চলে আসবে, বাতাসের নাইট্রোজেন গুলা মাটিতে চলে আসবে। দেন মাটি থেকে কে শোষণ করবে? উদ্ভিদ শোষণ করবে। উদ্ভিদ থেকে ফলমূল হইলে প্রাণী খাবে, তাই তো? প্রাণী, এন্ড সেই প্রাণী যখন মরে যাবে সেটা মাটিতে যাবে, আলটিমেটলি সেই মাটি থেকে আবার কই যাবে? গ্যাস হয়ে বায়ুমণ্ডলে। এবং দেখো তো এই সার্কেলটা আজীবন ধরে চলবে কিনা, অর্থাৎ দুনিয়ার একদম শুরু থেকে এখন পর্যন্ত এবং দুনিয়ার শেষ পর্যন্ত এই নাইট্রোজেন ফিক্সেশনটা কিন্তু চলবেই, অর্থাৎ এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। সো এটা কিভাবে চলে বা এখানে কতটুকু নাইট্রোজেন কই থেকে আসে, এটা আমাদেরকে একটু পড়তে হবে। প্রথমে আসা হচ্ছে নাইট্রোজেন প্রকৃতিতে কিভাবে আসে, এই যে প্রাকৃতিক প্রক্রিয়ায় নাইট্রোজেন ফিক্সেশন। সো এইটা খুবই ইম্পর্টেন্ট ভাই বুয়েটের জন্য, বিক্রিয়াগুলা, ঠিক আছে? বুটেক্স নাইট্রোজেন ফিক্সেশনের বিক্রিয়া, ঠিক আছে? ডিউতে নাইট্রোজেন ফিক্সেশনের বিক্রিয়া, আর মেডিকেলের জন্য রিডিং, মেডিকেলের জন্য রিডিং কোনটা কোনটা লাগতেছে দেখো। নাইট্রোজেন ফিক্সেশনের বিক্রিয়া মনে রাখবা, আমরা কিন্তু অলরেডি মোলের পর্যায়বৃত্ত ধর্মে পড়ে আসছি যে নিষ্ক্রিয় গ্যাসের পরে সব থেকে নিষ্ক্রিয় মৌল নাইট্রোজেন, এবং সেটাকে ভাঙতে 3000 ডিগ্রি সেলসিয়াস লাগে। সো এত তাপমাত্রা তো নর্মালি পাওয়া যায় না, বা যখন বজ্রপাত হয় তখন এত তাপমাত্রা হয়। সো বজ্রপাত যখন হয় তখন নাইট্রোজেন ভাঙে, ঠিক আছে? এই দেখো বিদ্যুৎ ক্ষরণ বা বজ্রপাতে 3000 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়। সো তখন বাতাসে নাইট্রোজেন গুলা অক্সিজেনের সাথে যুক্ত হয়, তৈরি করে নাইট্রিক অক্সাইড। দেন সেই নাইট্রিক অক্সাইড যখন তৈরি হইলো, সেটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এরপরে সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন এবং বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রিক অ্যাসিড। এবং আমরা জানি যে এই যে নাইট্রিক অ্যাসিড, এটাকে তুমি যদি হচ্ছে ভাঙো তাহলে পাওয়া যাবে H+ এবং NO3-। এই যে নাইট্রেট অ্যানায়নটা তৈরি হইলো, এটাই কি করে? উদ্ভিদ মূলের মাধ্যমে শোষণ করে, উদ্ভিদ মূলের মাধ্যমে শোষণ করে, এবং ওই যে চক্র চলতে থাকে। তাহলে এখানে নাইট্রোজেনটা পাইলাম কই থেকে? নাইট্রোজেনটা পাইলাম প্রকৃতি থেকে বিদ্যুৎ ক্ষরণ হওয়ার পরে। এবং এই সবগুলা বিক্রিয়া কি বলছি? বুয়েট, বুটেক্স, ডিউ লাগবে। আর তোমাদের কি লাগবে? মেডিকেল। এই দেখো নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে প্রাকৃতিকভাবে কি হয়? এই যে নাইট্রেট অ্যানায়ন তৈরি হয়, ঠিক আছে? এবং এটা পাওয়া যায় কই থেকে? বিদ্যুৎ ক্ষরণ থেকে, ঠিক আছে? বা বিদ্যুৎ চমকাইলে সেখান থেকে পাওয়া যায়। সেটা হচ্ছে প্রাকৃতিক ভাবে। আরেকটা হচ্ছে তোমার বাণিজ্যিক ভাবে। এখন তুমি যদি হচ্ছে বিজনেস করার জন্য নাইট্রোজেন বিক্রি করো, অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া সার বিক্রি করো, সেটা হচ্ছে বাণিজ্যিক প্রক্রিয়া, তাই না? এবং বাণিজ্যিক প্রক্রিয়া আমরা কিন্তু জানি যে অসওয়াল্ডের সূত্র, এভাবে কিন্তু কি করা হয়? তোমার হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি, হেবারবস পদ্ধতি, এসব পদ্ধতিতে কিন্তু কি তৈরি করা হয়? নাইট্রোজেনকে ভেঙে সেখান থেকে অ্যামোনিয়া তৈরি করা হয়, নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয় বাণিজ্যিকভাবে, তাই না? সো এগুলো হচ্ছে বাণিজ্যিক পদ্ধতি বা বিজনেসের জন্য। আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল ফিক্সেশন, আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল ফিক্সেশন। এই পার্টটা আবার মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। মেডিকেল, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী ইউনিভার্সিটি, এই তিনটা জায়গার জন্য খুবই ইম্পর্টেন্ট।
কি বলছে এখানে একটু পড়ি দেখো। এই যে এখানে সার্কেলটা দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো, সবুজ অ্যালগি, মটর, সিম, সোলা ইত্যাদি লিগুমিনাস জাতীয় উদ্ভিদ উদ্ভিদের শিকড়ের গুটিতে বসবাসকারী সিমবায়োটিক জীবাণু বায়ুর নাইট্রোজেনকে শোষণ করার ক্ষমতা রাখে এবং তারা শোষণ করার পরে আমরা উপরে যে দুইটা প্রসেস করে আসলাম, একটা হচ্ছে বিদ্যুৎ ক্ষরণের মাধ্যমে নাইট্রোজেন ভাঙতেছে, আর একটা হচ্ছে বাণিজ্যিকভাবে আমরা বিজনেস করার জন্য তৈরি করলাম সেইটা। এই দুটার থেকেও দেখো, পূর্বের দুই প্রক্রিয়ার থেকেও বায়ুতে নাইট্রোজেন ফিক্সেশন বেশি ঘটে কোন পদ্ধতিতে? বায়োলজিক্যাল পদ্ধতিতে। সো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কোন প্রক্রিয়ায় সবথেকে বেশি নাইট্রোজেন ফিক্সেশন ঘটে? অ্যান্সার হচ্ছে বায়োলজিক্যাল পদ্ধতিতে। এবং সেখানে কাজ করে কারা? তোমার সবুজ অ্যালগি, মটর, সিম, ছোলা, লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটিতে বসবাসকারী সিমবায়োটিক জীবাণু। এরাই মূলত কি করে? সেই নাইট্রোজেনটাকে এসে কনভার্ট করে, ঠিক আছে। সো এই হচ্ছে কনসেপ্ট, এটা কিন্তু পড়তে হয়। সো এই তিনটা ভাবে নাইট্রোজেন হইতে পারে, বায়োলজিক্যাল, বাণিজ্যিক এবং হচ্ছে প্রাকৃতিক। কিন্তু এর মধ্যে সবথেকে বেশি হয় বায়োলজিক্যাল ভাবে, ঠিক আছে। এরপরে গ্যাসীয় বজ্র এবং দূষণ, এখানে তোমার পড়তে হবে, মাস্ট সবার পড়তে হবে ভাই। প্রাইমারি বায়ু দূষক ডিরেক্ট মুখস্থ রাখতে হবে, সেকেন্ডারি বায়ু দূষক বা সেকেন্ডারি দূষক দুইটাই থাকা লাগবে। সো প্রাইমারি গুলো দেখবে ছোট, যেমন কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, অ্যামোনিয়া, H2S, ধূলিকণা, ধোঁয়া, ছাই এবং হাইড্রোকার্বন, সবগুলা লাগবে। যে নিচের কোনটি প্রাইমারি দূষক, নিচের কোনটি সেকেন্ডারি দূষক, এমন কোনো পরীক্ষা নাই যে এখান থেকে প্রশ্ন আসে নাই। সেকেন্ডারি গুলো দেখবে একটু বড় এদের থেকে, সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড বাষ্প, NO2, N2O5, পার অক্সি অ্যাসাইল নাইট্রেট, প্যান্স। এই যে প্যান্স কিভাবে তৈরি হয় বুয়েটে অলরেডি চলে আসছে, কথা বুঝতে পারছো? 17-18 সালে নাকি 18-19 সালে আসছিল যে প্যান্স কিভাবে তৈরি হয়। তো নিচে আছে, দেখাই দিচ্ছি, বাট তার আগে এই দুইটা জিনিস মুখস্থ না করে এক্সাম দিতে যাও না। সবাই তোমার কিন্তু সবাই মুখস্থ করতে বলছি, এমন না যে শুধুমাত্র মেডিকেল মুখস্থ করবে, ইঞ্জিনিয়ারিংটা করবে না, ইঞ্জিনিয়ারিংও মুখস্থ করবে। পিলি দিবা না বুয়েটে, পিলি সারা টিকবা, সেখানে প্রশ্ন আসবে যে নিচে কোনটি প্রাইমারি দূষক, বুয়েট পিলিতে প্রশ্ন আসবে নিচের কোনটি সেকেন্ডারি দূষক, কথা বুঝতে পারছো? তাহলে এই প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক অবশ্যই লাগবে। এবং দূষণের সিঙ্ক, এই জায়গাটা পোলাপান ইগনোর করে চলে যায়, পড়ে না। দূষণের সিঙ্ক বলতে কি বোঝায়? যারা দূষণকে শোষণ করে নেয় তারা। সো দূষণের সিঙ্ক কি? দেখো, পরিবেশের কোনো মাধ্যম অনবরত কোনো দূষকের সাথে বিক্রিয়া করে দূষককে পরিমাণে হ্রাস করতে পারলে ওইটাকে দূষণের সিঙ্ক বলা হয়, ঠিক আছে। সো আমাদের যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকে, এই কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক হচ্ছে দুইটা। একটা হচ্ছে সমুদ্রের পানি। দেখো, তুমি কি এটা জানতা যে সমুদ্রের পানি যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণকে কমাচ্ছে? সমুদ্রের পানি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণকে কমাচ্ছে। আমাদের পৃথিবীর 70% পানি কেন দিছে? আল্লাহ তাআলা অনেক বুঝাই দিছে, কারণ হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড এমিশন করব, সে জানে। সো এই কার্বন ডাইঅক্সাইড গুলা সমুদ্রের পানিগুলা কি করতেছে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাচ্ছে। তো সিঙ্ক বলে কাকে? ওই যেটা হচ্ছে দূষকের পরিমাণটা কমায়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ। এটা তো আমরা পড়ছি যে সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নেয়, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ইউজ করে। তাহলে দূষণের সিঙ্ক বা মেইনলি পড়বা এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক কি? সমুদ্রের পানি এবং সবুজ উদ্ভিদ। দেখো কত যে বাংলা পড়ালেখা এখান থেকে আছে। এই যে ভাই, দূষণের সর্বোচ্চ নিরাপদ মাত্রা কই আসছে জানো? বুয়েট 22-23 প্রিলি, বুয়েট 22-23 প্রিলি। আর কিছু বলবা যে ভাইয়া পরিবেশ রসায়নের ওই বাংলা পড়ালেখাগুলো আমি পড়বো না? সো এই যে পড়তে হবে। আমাদের আসছিল এইটা যে সালফার ডাইঅক্সাইড এর তোমার নিরাপদ মাত্রা কত? 0.05 ppm। সালফার ট্রাইঅক্সাইড কত? 0.02 ppm। কার্বন মনোঅক্সাইড 0.15 ppm। কার্বন মনোঅক্সাইড 15 ppm। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড আমাদের এইটা আসছিল, এই যে এইটা আসছিল বুয়েট 22-23 সালে। আর ভার্সিটি, মেডিকেল এসব জায়গাতে তো আসেই, ঠিক আছে। তো এর মধ্যে যদি ইম্পর্টেন্ট কিছু বলতে চাই, সেটা হচ্ছে এই মিথেন, তারপর হচ্ছে H2S, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, আর সালফার ডাইঅক্সাইড, সালফার তোমার হচ্ছে ট্রাইঅক্সাইড। এই তিনটা একটু বেশি করে দেখে রাখো। বাট ওভারঅল সবগুলো মুখস্থ রাখতে পারলে ভালো, ঠিক আছে। অনেক মুখস্থ পড়ালেখা আছে, বাট অনেকেই এই পার্টগুলো স্কিপ করে যায়, ঠিক আছে। হয়তো প্রপারলি পড়ে নাই এজন্য, বা কেউ পড়াইতে পারে নাই সেজন্য। সো এরপরে আবার এই প্রত্যেকটা দূষক নিয়ে আলোচনা করা আছে, এখানে যতগুলো দূষক আছে সবগুলো নিয়ে আলোচনা করা আছে। তো সেখান থেকে কি পড়তে হবে? কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের মধ্যে একটু দেখো, কার্বন মনোঅক্সাইডটা হলো নীরব ঘাতক গ্যাস। ডিউ রিটেন যে কার্বন মনোঅক্সাইড কেন নীরব ঘাতক গ্যাস? কারণ হচ্ছে এটার কোনো গন্ধ নাই, কিচ্ছু নাই,
এটা যখন নাকের মধ্যে দিয়ে যাবে আমি বুঝবো না কোন দিক দিয়ে গেছে, এবং গিয়ে আমার শরীরে বড় বড় রোগ বাধা দিবে, আমি কোনো অ্যাঙ্গেল থেকে এটাকে ধরতে পারবো না। সেটা হচ্ছে একটা নীরব ঘাতক। এখানে বলে দেওয়া আছে যে কার্বন ডাইঅক্সাইড মানুষের অজান্তেই প্রশ্বাসের সাথে ফুসফুসে গেলে রক্তনালী দ্বারা তখন শোষিত হয়। তখন রক্তের হিমোগ্লোবিনের আয়রন বা Fe2+ এর সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড লিগ্যান্ড রূপে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন HbO2 এটা গঠন হয়, তাই না? এই যে বায়োলজিতে পড়ছো এগুলা, কি মেডিকেল যারা আসো প্রশ্ন কি আসা উচিত না? এগুলো কি মেডিকেল বায়োলজিতে পড়ো নাই যে হিমোগ্লোবিনিক অক্সাইড HbO2 কিভাবে তৈরি হয় না হয়? সো সেখানে এটা না তৈরি হয়ে যায় কি দেখো HbCO অর্থাৎ কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে, যেটা আলটিমেটলি আমাদের কি হয়, বেশি শোষিত হলে আমাদের মৃত্যু হতে পারে। সো এটা বলে দেওয়া আছে। এরপরে সালফার ডাইঅক্সাইড নাক দিয়ে গেলে শ্বাসনালীতে প্রদাহ হতে পারে, ব্রঙ্কাইটিস হাঁপানি হতে পারে। এরপর আসো নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই যে এইটার নিচে দেওয়া আছে হচ্ছে কিভাবে পার অক্সি অ্যাসাইল নাইট্রেট বা প্যান্স তৈরি হয়, RCOONO2 কে বলা হয় হচ্ছে প্যান্স। এবং এই প্যান্স পার অক্সি অ্যাসাইল নাইট্রেট এটা একটা কি মিশ্র বায়ু দূষক। মিশ্র দেখুন এখানে অনেক কিছু আছে, তাই তো? কিভাবে তৈরি হয়, হাইড্রোকার্বন বাষ্প, নাইট্রিক অক্সাইড NO, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এবং ওজোন, এই চারটা জিনিস HμU বা ইউভি আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে প্যান্স এবং নাইট্রিক অ্যাসিডের বাষ্প তৈরি করে। তাই প্যান্স তৈরির বিক্রিয়া আমাদের ইঞ্জিনিয়ারিং ভাইরা প্যান্স তৈরির বিক্রিয়া দেখতে হবে। এবং এমসিকিউর জন্য কিভাবে মনে রাখবো, প্যান্সে কি কি লাগে, হাইড্রোকার্বন বাষ্প NO, NO2 এবং ওজোন, হাইড্রোকার্বন বাষ্প NO, NO2 এবং ওজোন। এবং প্যান্সের হচ্ছে তোমার ফর্মুলাটা কি, তোমার RCOONO2, এটা হচ্ছে প্যান্স। ঠিক আছে, এই যে প্যান্স এটা যখন থাকে তোমার শহরে, দেখো শহর এলাকায় ভোরবেলা নিচু আকাশে বাদামি কুয়াশা স্তর সৃষ্টি করে এই প্যান্স, যেটাকে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক। এই ফটোকেমিক্যাল স্মোক থেকে প্রশ্ন আসে নাই এমন কোন জায়গা আছে? এটাকে আলাদা করে বলতে হবে যে ভাই এগুলো তো বাংলা পড়ালেখা, ইঞ্জিনিয়ারিং যারা আছে বিশেষ করে মেডিকেল ভার্সিটিরা এগুলো আবার পড়ে, ঠিক আছে? বাট আমাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং যারা আছে ওরা চিন্তা করে যে ভাইয়া এত ম্যাথ করতেছি, এত কিছু, আমি বাংলা পড়ালেখা পড়তে ভালো লাগে না আমার, তাই না? ও চাইতেছে না বাংলা পড়ালেখা করতে, ম্যাথ পড়তে চাই, এই জন্য তো ইঞ্জিনিয়ারিং এ যেতেছে, তাই না? বাট এই যে এখান থেকে প্রশ্ন আসে, এগুলা পার করে যাইতে হবে, কথা বুঝতে পারছো? সো ফটোকেমিক্যাল স্মোক ওই যে শহরে তোমার বাদামি কুয়াশা স্তর সৃষ্টি করে। সো এরপরে আসো গ্রিন হাউস গ্যাস। তাই গ্রিন হাউস গ্যাস থেকে আমাদের একটু নিচে যেতে হবে, কি পড়তে হবে দেখাই দিচ্ছি। নিচে আসো এই যে এই চারটাতে আসো। গ্রিন হাউস গ্যাসের মধ্যে কে কতটুকু ভূমিকা রাখছে, কার ভূমিকা কত বেশি? দেখো কার্বন ডাইঅক্সাইড একাই 50%, তাইলে সব থেকে বেশি গ্রিন হাউস ইফেক্ট কার? কার্বন ডাইঅক্সাইড। কতবার যে প্রশ্ন আসছে এবং এমন কোন ইনস্টিটিউশন নাই যে প্রশ্ন আসে নাই, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে গ্রিন হাউস ইফেক্টে সব থেকে বেশি ভূমিকা রাখে। এবং সেকেন্ডটাও আসছে, তারপরে কে? মিথেন। তৃতীয়টাও আসছে, তারপরে কে? CFC 16%। সো এই তিনটা খুব ভালোভাবে পড়ে রাখতে হবে এবং বাকি সবগুলো দেখে রাখতে হবে যে কোনটা রাখে। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC, ওজোন এবং NO2 জলীয় বাষ্প, প্রত্যেকটা এখান থেকে লাগবে। এবং এই প্রশ্নও আসছে যে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউসের প্রভাব যদি 1 গুণ হয় তাহলে মিথেনের হবে 25 গুণ, ঠিক আছে? বাট পরিমাণ কম, এজন্য একটু তোমার হচ্ছে কি গ্রিন হাউস তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে কম। বাট একটা কার্বন ডাইঅক্সাইডের যে উত্তপ্তকরণ ক্ষমতা, এই পরিবেশকে গরম বানানোর ক্ষমতা সেইটা, বা তাপমাত্রা বাড়ানোর ক্ষমতা সেইটা মিথেনের 25 গুণ আর CFCর 15,000 গুণ, এই যে আমাদের দেশে হিট ওয়েভ চলতেছে, কেন চলতেছে ভাইয়া? এজন্যই চলতেছে কারণ আমরা অতিমাত্রায় এসি, ফ্রিজ এসব ব্যবহার করতেছি, জনসংখ্যা বাড়তেছে, তাই তো? তো জলীয় বাষ্প চেঞ্জ হচ্ছে কিভাবে? এই সব জায়গাতে ইউজ করা হয় CFC। সেই CFC যা কি করতেছে? গ্লোবাল ওয়ার্মিং করতেছে, তাপমাত্রা বাড়াইতেছে। সো এই বছর যত হিট ওয়েভ দেখছো, সামনের বছর আরো বাড়বে, তারপরে বছর আরো বাড়বে, কারণ এসি কেনা, গাড়ির মধ্যে এসি, অমুক জায়গায় এসি, তারপর হচ্ছে এরোসোল, মশার স্প্রে, সব কি কোনোদিন কমবে? বডি স্প্রে, অর্থাৎ CFC এর ব্যবহার কমার কোনো সুযোগ নাই। আলটিমেটলি এই গরমও কমার আর কোনো সুযোগ নেই, এগুলা বাড়বে, আস্তে আস্তে দুনিয়া ধ্বংসের দিকে যাবে, খুবই স্বাভাবিক, কথা বুঝতে পারছো? সো এটা খুব মুখস্থ, 3টা 4 অলরেডি চলে আসছে, আরো অনেক মুখস্থ পড়ালেখা আছে। সো এই চ্যাপ্টারে কিন্তু অনেক পড়ালেখা আছে, ঠিক আছে? এরপর আসো এই প্রত্যেকটা আবার আলাদাভাবে আলোচনা করছে, ঠিক আছে? এই প্রত্যেকটার মধ্যে আমাদের আলোচনার মধ্যে পড়তে হবে CFC এর আলোচনাটা, ঠিক আছে? তো CFC কি? ক্লোরো ফ্লোরো কার্বন, এটাকে বলা হচ্ছে CFC, যেটার তোমার তাপ ধারণ ক্ষমতা বা উত্তপ্তকরণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের 15,000 গুণ। উপরে পড়ে আসছি না আমরা, সেটা।
আচ্ছা, নিচের দিকে আসো। তারপর ওজোন গ্যাস নিয়ে আলোচনা করে দেওয়া আছে, যে ওজোন গ্যাস, তারপর নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড গুলা, তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, নিচের দিকে আসো, নিচের দিকে আসো। এই যে সিএফসি এর ব্যবহার এবং ওজোন স্তরের ক্ষয়। দিন দিন আমাদের ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে, দিন দিন আমরা সিএফসি ব্যবহার করতেছি, তাপমাত্রা বাড়তেছে, হিট ওয়েভ বাড়তেছে। যেমন এই বিক্রিয়াটা উপর আমরা দেখে আসছিলাম, তাই না ভাই, দেখা দিচ্ছিলাম। সো এই যে তোমার হচ্ছে সিএফসি, এই সিএফসি কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করে, সিএফসি কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করে, এই বিক্রিয়া না দেখে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে যাইও না। ঠিক আছে, ডিউ রিটেন যদি কঠিন করতে চায়, ডিউ রিটেনে কেমিস্ট্রি প্রশ্ন কঠিন করে না। আবার বলতেছি, ডিউ রিটেনে কেমিস্ট্রি প্রশ্ন কঠিন করে না, কঠিন করে ম্যাথ আর ফিজিক্স রিটেন প্রশ্ন। কেমিস্ট্রি প্রশ্ন যদি কঠিন করতে চায়, এই বিক্রিয়া বলে দিবে যে সিএফসি কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করে, দেখো 2 মার্কের জন্য। আর ইঞ্জিনিয়ারিং তো পড়তেই হবে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। মেডিকেলে কি পড়বা, সিএফসি ওজোন স্তরে ক্ষয় করে, তোমার এমসিকিউ হচ্ছে এতটুকু। ঠিক আছে, সো এই ক্লোরোফ্লোরোকার্বন যেটা, এগুলার কোনটা কোথায় ব্যবহার করা হয়, ব্যবহারটা একটু দেখবা। যে সিএফসি 11 কোন জায়গাতে ইউজ করা হয়, সিএফসি 12টা খুব ইম্পর্টেন্ট, 12টা মুখস্থ রাখতে হবে তোমাকে, কারণ এটা রেফ্রিজারেটর, এসি বলো, সব জায়গাতে ইউজ করা হয়। ঠিক আছে, এবং গ্লিস গ্রুতে হচ্ছে সিএফসি 113। ঠিক আছে, সিএফসি 113 ইউজ করা হয়। সো এই তো, এবার নিচে আসো। সো এই যে সিএফসি, এটার ব্যবহার কমানোর জন্য, সিএফসি যেহেতু ক্ষতিকর, এটার বদলে এখন বিজ্ঞানীরা ইউজ করতে বলে এইচসিএফসি। ঠিক আছে, সো পরীক্ষা যদি আসে সিএফসি এর বদলে কোনটি ইউজ করতে হবে, এইচসিএফসি, একটা হাইড্রোজেন সামনে যুক্ত করে দিবা, এইচসিএফসি। এবং এদের যে নামকরণের পদ্ধতি, এগুলো কিন্তু রিটেন ক্লাসে খুব ভালো মতো পড়বা। সিএফসি এর নামকরণ বা সিএফসি কে কিন্তু কি বলা হয়, বাণিজ্যিকভাবে ফ্রিয়ন বলা হয়। ঠিক আছে, বাণিজ্যিকভাবে বলা হয় ফ্রিয়ন। সো এগুলার যে নামকরণ, ঠিক আছে, এই নামকরণটা কিন্তু ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং দের অবশ্যই করতে হবে। সিএফসি এর নামকরণ, সিএফসি এর নামকরণ। এবার আসে অ্যাসিড বৃষ্টি এবং প্রতিকার। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির মধ্যে আমাদের জানতে হবে কারা অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে। এই প্রশ্ন সব থেকে বেশি আসে যে কোনগুলো অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে। সো অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, দেখো ভাইয়া লিখে দিচ্ছি, সালফার ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড গুলা, NOx, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড গুলা NOx। এর মধ্যে নাইট্রাস অক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে, NO2 আছে, কথা বুঝতে পারছো? এগুলা সেখানে প্রত্যেকটা অ্যাসিড নিয়ে আলোচনা করে দেওয়া আছে যে সালফিউরাস অ্যাসিড কই থেকে তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড থেকে। সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, অ্যাসিড বৃষ্টিতে। নাইট্রিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, অ্যাসিড বৃষ্টিতে। ঠিক আছে, সো অ্যাসিড বৃষ্টিতে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড গুলা ভূমিকা রাখে। ঠিক আছে, নাইট্রোজেনের অক্সাইড গুলা ভূমিকা রাখে। সো কিভাবে তৈরি হয় না হয় সেটা দেখো, কিভাবে তৈরি হয় না হয় সেটা দেখো। আচ্ছা, N2O রাখে না, N2O টা একটু ভুলে লিখছি, N2O টা রাখে না। N2O বাদে বাকি বড় যেগুলো আছে কি কি, NO, NO2, N2O5, এই তিনজন। ঠিক আছে, স্পেশালি এই তিনজন। সো অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলা কারা পড়বে, অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলা আমার বুয়েটের ভাইরা পড়বে, ইঞ্জিনিয়ারিং ভাইরা পড়বে, ডিউ রিটেনের ভাইরা পড়বে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ডিউ রিটেন। অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলো লেখো, ডাইরেক্ট প্রশ্ন আসবে অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলো লেখো, তখন বিক্রিয়া না শিখে তুমি যাও না ভাই। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির প্রতিকার, এফজিডি প্ল্যান্ট। আচ্ছা, শিল্প কারখানাগুলোতে যখন হচ্ছে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, এই সালফার ডাইঅক্সাইড যখন যাবে, বৃষ্টি হবে, তখন অ্যাসিড বৃষ্টি তৈরি হতে পারে, তাই তো। তো এই সালফার ডাইঅক্সাইডটাকে কোনোভাবে যদি হচ্ছে বের করে দিতে পারি বা অন্য কোনোভাবে যদি সালফার ডাইঅক্সাইডটাকে সরাই ফেলতে পারি, তাহলে অ্যাসিড বৃষ্টির পরিমাণটা কমানো যাবে। সো এই জন্য ইউজ করা হয় এফজিডি প্ল্যান্ট। সেটা কি দেখো, বলছে শিল্প কারখানার চিমনি দিয়ে নির্গত সালফার ডাইঅক্সাইড গ্যাস মিশ্রিত ফ্লু গ্যাস, অর্থাৎ যেটার মধ্যে সালফার ডাইঅক্সাইড থাকে তার নাম ফ্লু গ্যাস, সেটাকে চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট CaCO3 বা চুনের পানির মিশ্রণে চালনা করা হয়। এতে যেটা হয়, সালফার ডাইঅক্সাইডটা শোষিত হয়ে যায়, সালফার ডাইঅক্সাইডটা ওর সাথে বিক্রিয়া করে ফেলে, তাহলে তো আর সালফার ডাইঅক্সাইড নাই। তাহলে বৃষ্টি হইলে সালফার ডাইঅক্সাইড না থাকলে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে না, অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু কমবে। তার মানে যেসব শিল্প কারখানায় সালফার ডাইঅক্সাইড গ্যাস বা ফ্লু গ্যাস বের হয়, সেগুলোকে চুনা পাথরের সাথে বিক্রিয়া করে সেই সালফার ডাইঅক্সাইডটাকে শোষণ করানো হয়। এবং এই এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া অলরেডি বইতে আসছে, অলরেডি, কথা বুঝতে পারছো, অলরেডি বইতে আসছে। অর্থাৎ কাদের পড়তে হবে, ইঞ্জিনিয়ারিংদের পড়তে হবে এবং ডিউ রিটেনের জন্য একটু খালি বিক্রিয়াগুলো দেখা যাবা যে এই যে কিভাবে তোমার হচ্ছে এফজিডি প্ল্যান্টের বিক্রিয়াগুলা হচ্ছে। ঠিক আছে, এফজিডি প্ল্যান্টের বিক্রিয়াগুলা হচ্ছে।
সো এরপরে আসো শিক্ষার্থীদের কাজ, এগুলো আমাদের এখন পড়ার টাইম নাই, নিচের দিকে আসো। অ্যাসিড ক্ষার তত্ত্ব, অ্যাসিড ক্ষার তত্ত্ব ক্লাসে পড়া উচিত, বাট তাও আমি জাস্ট খালি 3টা থিওরি জাস্ট একটু ছোট করে দেখাই দিই। 3টা অ্যাসিড তত্ত্ব আছে আমাদের, তাই তো? টোটাল 3টা অ্যাসিড তত্ত্ব আছে। কি কি ভাইয়া? দেখো টোটাল আমাদের 3টা অ্যাসিড ক্ষার তত্ত্ব আছে। প্রথমত হচ্ছে আমাদের আরহেনিয়াস, তাই না? আরহেনিয়াস কি বলছে? আরহেনিয়াস বলছে অ্যাসিড হচ্ছে তারা যারা H+ দান করে, এবং ক্ষার বা বেস হচ্ছে তারা যারা OS- দান করে। এরপর আমাদের ব্রনস্টেড লাউরি, ব্রনস্টেড লাউরি কি বলছে? বলছে অ্যাসিড হচ্ছে তারা যারা কি করে H+ দান করে, সে H+ কে প্রোটন বলছে, যে প্রোটন দান করে, কারণ H+ মানে তো প্রোটন। আর বেজ হচ্ছে তারা যারা H+ গ্রহণ করে, অর্থাৎ দেখো তার অ্যাসিড ক্ষার দুইটাই H+ দিয়ে বলা লাগছে, যে যারা দান করে তারা অ্যাসিড, যারা গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। অর্থাৎ যারা প্রোটন দান করে তারা অ্যাসিড, যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। এই জন্য এই মতবাদটাকে বলা হয় প্রোটনীয় মতবাদ। যেহেতু সবকিছু প্রোটন দিয়ে চিনতেছে, তাই এই মতবাদের আরেক নাম হচ্ছে প্রোটনীয় মতবাদ। আর আরহেনিয়াস যেটা, সে কিন্তু এইগুলা বলছে যে এগুলা কখন হবে? যখন জলীয় দ্রবণে, প্রত্যেকটার সম্পর্কে যেই কথাগুলো না জানলেই হবে না সেগুলো বলতেছি। জলীয় দ্রবণে যারা H+ দেয় তারা অ্যাসিড, জলীয় দ্রবণে যারা OS- দেয় তারা ক্ষার, এটা বলছে আরহেনিয়াস। ব্রনস্টেড লাউরি বলছে যারা H+ বা প্রোটন দেয় তারা অ্যাসিড, যারা নেয় তারা হচ্ছে তোমার কি ক্ষার। ঠিক আছে? এবং এখান থেকেই চলে আসে, এই ব্রনস্টেড লাউরি থেকেই আসছে হচ্ছে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার। সো এই অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার, এটা চিনতে গিয়ে আমাদের কত সমস্যা হয়। সো মনে রাখবা, অনুবন্ধী অ্যাসিড কিভাবে বের করব? যার অনুবন্ধী অ্যাসিড বের করতে বলবে তার সাথে একটা H+ যুক্ত করব। যার অনুবন্ধী অ্যাসিড বের করতে বলবে তার সাথে একটা H+ যুক্ত করে দিব, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, মানে যার অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে সেটা। আচ্ছা, যার অনুবন্ধী ক্ষার বের করতে বলবে তার থেকে একটা হাইড্রোজেন বের করে দিবা। এখন কিরকম? যেমন ধর আমি তোমাকে বললাম HSO4- এই যৌগটা যাই হোক, এইটার অনুবন্ধী অ্যাসিড বের করো। তাহলে কি করব? এর সাথে H+ যুক্ত করে দিব। H+ যুক্ত করে দাও তো, তাহলে কি হয়ে গেল? H2SO4। তাহলে অনুবন্ধী অ্যাসিডটা কত? H2SO4। তোমাকে আমি বললাম অ্যামোনিয়াম NH4+, এইটার অনুবন্ধী ক্ষার কত বলো তো? অনুবন্ধী ক্ষার বের করতে বললে H বিয়োগ করে দিতে হয়, H+ বিয়োগ করে দাও, কি আসবে? একটা H+ বিয়োগ করে দিয়ে অ্যামোনিয়া। তাহলে এই হচ্ছে आंसर। সো এই তো শর্টকাট, বাট রিটেন ক্লাসে বা তোমাদের থিওরিটিক্যাল ক্লাসগুলোতে কিন্তু এগুলো খুব ভালোভাবে পড়ার কথা। এবং আমি একটা ক্লাস আপলোড দিব, সেটা হচ্ছে পরিবেশ রসায়নের থিওরি পার্টটা আমি একটু ডিটেইলসে পড়াইছি, অর্থাৎ এই যে অনুবন্ধী অ্যাসিড কি, অনুবন্ধী ক্ষার কি, এবং সেই ক্লাসে একটু ভার্সিটি ওরিয়েন্টেড, অর্থাৎ তোমরা সবাই করতে পারো ভার্সিটি ওরিয়েন্টেড ক্লাসগুলো, মেডিকেলের জন্য যেমন লাগে ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু লাগে। সো পরিবেশ রসায়নের থিওরি পার্ট এটা আপলোড দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। তাহলে সেখানে আমি হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, ক্ষার এগুলো নিয়ে খুব ডিটেইলসে আলোচনা করছি। এরপর হচ্ছে অ্যাডমিশন লেকচারে আর কি। সো এরপর হচ্ছে ব্রনস্টেড লাউরি, এরপর হচ্ছে তোমার লুইসের মতবাদ, তাই তো? লুইস বলছে ইলেকট্রন দিয়ে যে অ্যাসিড হচ্ছে তারা যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, আর বেজ হচ্ছে তারা যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে। এখন এই লুইসের কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, এগুলা থেকে যে কত এমসিকিউ আছে, নিচের কোনটি লুইস অ্যাসিড, নিচের কোনটি লুইস ক্ষার, কেমনে বুঝবো? লুইস অ্যাসিড চেনার জন্য তোমাকে চিনতে হবে যে কাদের অষ্টক সংকোচন আছে, মানে কি যৌগ গঠন করার পরে 8টার থেকে ইলেকট্রন কম আছে, কাদের অষ্টক সংকোচন আছে। তুমি দেখবা BF3 এটার মধ্যে ইলেকট্রন 6টা, মানে 8টার থেকে ইলেকট্রন কম। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, FeCl3। সো এগুলোর মধ্যে একটা অ্যান্সার তুমি পাবা যে এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। এরপর ক্ষার, যাদের লন পেয়ার আছে তারাই লুইস ক্ষার, যেই যৌগের মধ্যে লন পেয়ার আছে তারাই লুইস ক্ষার। যেমন অ্যামোনিয়া একটা লন পেয়ার আছে, পানি একটা লন পেয়ার আছে, শঙ্করায়নের ক্লাসে এগুলো খুব ভালো মতো দেখাইছি না যে লন পেয়ার আছে। তো যাদেরই লন পেয়ার আছে তারাই হচ্ছে লুইস ক্ষার, যাদেরই 8এর থেকে কম ইলেকট্রন আছে তারা হচ্ছে লুইস অ্যাসিড।
সো তিনটা অ্যাসিড কোনগুলা বুঝতে পারছে আশা করি। সো এবার আসো তাহলে অ্যাসিড খার মতবাদ থেকে দেখো এই জিনিসগুলো দেওয়া আছে যে এটা হচ্ছে আরহেনিয়াস, আরহেনিয়াস এই কথাগুলো বলছে। আরহেনিয়াসের মতামতে অবশ্যই কোন কথাটা থাকতে হবে, জলীয় অর্থাৎ পানির মধ্যে কথাটা থাকতে হবে, অ্যাকুয়াস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অ্যাসিড বৃষ্টির পিএইচ কত হলে হয় এটা একটু মিস করে গেছি। দেখো প্রথমে একদম অ্যাসিড বৃষ্টির শুরুতেই দেওয়া আছে, অ্যাসিড বৃষ্টির যখন টপিকটা শুরু হয়েছে তখনই বলে দেওয়া আছে পিএইচ এর মানটা। এই যে অ্যাসিড বৃষ্টি কি, বায়ুমণ্ডলে অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান 5.6 এর থেকে কম হইলেই সেটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। 5.6 এর থেকে কম হলে অ্যাসিড বৃষ্টি, খুবই ইম্পর্টেন্ট। 5.6 এর থেকে কম হইলেই অ্যাসিড বৃষ্টি। সো এরপর নিচে আসো, আমরা কইছিলাম আমরা হচ্ছে তিনটা অ্যাসিড খার মতবাদ দেখছি। সো অ্যাসিড খার মতবাদ আমাদের শেষ, নিচে আসো অ্যাসিড খার মতবাদ শেষ। সো অ্যাসিডের শক্তিশীলতা, তারপর হচ্ছে কোনটা শক্তিশালী অ্যাসিড কোনটা দুর্বল অ্যাসিড, এগুলো আবার আমরা হচ্ছে রাসায়নিক পরিবর্তনে খুব ডিটেইলসে পড়বো। সো এখানে আমি খুব ডিটেইলসে যাচ্ছি না, ঠিক আছে। কোনটা শক্তিশালী কোনটা দুর্বল এগুলো যেহেতু রাসায়নিক পরিবর্তনে আসবেই তাই আমি এখানে আসতেছি না। এবং কোনটা হচ্ছে তোমার এই অনুবন্ধী অ্যাসিড খার এটা আমি ওই লেকচারে খুব ভালোভাবে বলছি। আমি হচ্ছে এই ইসের ডেসক্রিপশন বক্সে তো দিবই, প্লাস হচ্ছে আমার চ্যানেলে গেলেই তোমরা হচ্ছে পেয়ে যাবে যে পরিবেশ রসায়ন থিওরি পার্টের যে ক্লাসটা আছে সেটা। সো নিচের দিকে আসো, অনুবন্ধী অ্যাসিড খার, অনুবন্ধী অ্যাসিড খার, এটা থেকে অনেক প্রশ্ন আসে। অনুবন্ধী অ্যাসিড খার একদম 5 স্টার ইম্পর্টেন্ট সব জায়গার জন্য, অনুবন্ধী অ্যাসিড খার 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে লুইসের মতবাদ, লুইসের মতবাদ, তিনটা মতবাদ যখনই শেষ হবে, দেখো তিনটা মতবাদ শেষ হবে, মিঠা পানির উৎস। এই জায়গাতে মেডিকেলের জন্য কত ইম্পর্টেন্ট, এর পরের পার্টটুকু মেডিকেল এবং ভার্সিটির জন্য মানে ফরজ। আর ইঞ্জিনিয়ারিংটা ভাইয়ের সাথে খালি দেখে যাও যে কি পড়তে হবে, ঠিক আছে। মেডিকেল এবং ভার্সিটির জন্য জাস্ট 5 স্টার ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট। প্রথম আসে মিঠা পানির উৎস। সো এই যে আসছিল যে মিঠা পানির সব থেকে বেশি উৎস কে, যে হিমবাহ তুষার আচ্ছাদন থেকে 74% পাওয়া যায়, এগুলো বলে দেওয়া ছিল, ঠিক আছে। সো এখানে একটু দেখতে পারো, বাট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দেখো নিচের দিকে আসো, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড আমাদের লাগবে এইটা। একটা ওয়াটার বা পানি সেটাকে বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ সেই জিনিসগুলো আমরা বের করার জন্য কি কি জিনিস ইউজ করি, পিএইচ, বিওডি, সিওডি, টিডিএস, এই জিনিসগুলো আমরা ইউজ করি। এবং এগুলার কোন মানটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু বলছে নিরাপদ মাত্রা এতটুকু হইলে ওই পানিটা খাওয়া যাবে, এতটুকু হচ্ছে নিরাপদ মাত্রা, এতটুকু সর্বোচ্চ মাত্রা, এই মানগুলা থেকে মূলত প্রশ্ন আসে। তাহলে এখান থেকে তোমার তার আগে আমরা একটু খরো পানি নিয়ে একটু পড়ালেখা করবো যে খরো পানি বা হার্ড ওয়াটার কাকে বলা হয়, ঠিক আছে। খরো পানি হচ্ছে সেই পানি যেই পানির মধ্যে দ্বি ধনাত্মক ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ এবং Fe2+ থাকে। দ্বি ধনাত্মক ক্যাটায়ন মানে 2+ থাকতে হবে। সো ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ এবং Fe2+, এইগুলা থাকলে সেই পানিটাকে আমরা বলি হার্ড ওয়াটার বা খরো পানি। এবং আমরা 9, 10-এ পড়ছিলাম যে খরো পানি থাকলে সাবানের ফেনা কি হয় তোমার হচ্ছে কম হয়, সাবান বেশি ক্ষয় হয়ে যায় সেই কাপড়গুলা ধুইতে, যে সেই পানি দিয়ে কাপড় ধুইতে গেলে কি হয় সাবানটা বেশি ক্ষয় হয়ে যায়। সো খরো পানি কি, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, Fe2+ থাকলে খরো পানি। সো হার্ডনেস অফ ওয়াটার বা খরো পানির আবার মাত্রা আছে দুইটা, একটা হচ্ছে স্থায়ী খরতা আর একটা হচ্ছে অস্থায়ী খরতা। স্থায়ী খরতা কখন হবে আর অস্থায়ী খরতা কখন হবে এটা আবার খুব ইম্পর্টেন্ট, যে কখন স্থায়ী খরতা হবে কখন অস্থায়ী খরতা হবে। শোনো, স্থায়ী খরতা তখন হবে যখন এই যে এই 3 জন থাকলেই খরতা হবে, বুঝছো, এই 3 জন থাকলেই খরতা হবে। বাট এই 3 জনের যখন ক্লোরাইড বা সালফেট লবণ থাকবে তখন হবে স্থায়ী খরতা। আর যখন বাইকার্বনেট লবণ থাকবে, দেখো এখানে দেওয়া আছে যে বাইকার্বনেট লবণ থাকবে হবে অস্থায়ী খরতা। তাহলে এই 3 জনের ক্লোরাইড বা সালফেট লবণ থাকলে স্থায়ী খরতা, আর বাইকার্বনেট লবণ থাকলে অস্থায়ী খরতা। অস্থায়ী খরতা যুক্ত যে পানিগুলা সেগুলাকে তুমি যদি জাস্ট গরম পানি করে ফোটাও তাইলেই চলে যায়। কথা বুঝতে পারছো, খরো পানিটা পিওর হয়ে যায় কিভাবে, জাস্ট খালি ফোটাইলেই। অস্থায়ী খরতা। বাট স্থায়ী খরতা খুব সহজে দূর করা যায় না। স্থায়ী খরতাকে কোন পদ্ধতিতে দূর করা হয়, এই যে দেখো দেওয়া আছে, স্থায়ী খরতাকে দূর করতে কারখানায় ব্যবহৃত সারফেস ওয়াটারের স্থায়ী এবং অস্থায়ী খরতা উভয় প্রকার খরতা দূর করতে পারমুটেড পদ্ধতি বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে তোমার হচ্ছে দূর করা হয়, আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে দূর করা হয়। সো এখান থেকে খরো পানি থেকে এতটুকু পড়লেই হবে। এরপর এখানে যা আছে সব এই চার্টের মধ্যে আছে, উপরে যা লেখা আছে আমাদের চলে আসতে হবে চার্টে। সো বিওডি এর যে মানটা, বিওডি এর মান 1 থেকে 2 ppm হইলে খুব ভালো পানি, 3 হইলে মোটামুটি, 6 এটা মনে রাখা লাগবে। ইম্পর্টেন্স কিসের জন্য, কারণ হু বলছে 6 থাকলে ভালো, হু বলছে 6 থাকলে ভালো। আর 10, 6 থেকে বেশি হইলেই দূষণ মাত্রা খারাপ, আর 20 হইলে তো খুবই খারাপ। সেটা হচ্ছে বিওডি, ঠিক আছে। এরপর আছে বিওডি।
আমরা ডিরেক্ট একটা চার্ট আছে নিচে দেখো, এই চার্টের মধ্যে আবার সবই দেওয়া আছে। সো এইটা মানে কোন জায়গায় আসে নাই? প্রথমত পিএইচ, বিশুদ্ধ পানির জন্য হু বলে দিছে পিএইচ থাকতে হবে 6.5 থেকে 8.5। যতগুলা বলতেছি সব মুখস্থ রাখা লাগবে, যতগুলা বলতেছি সব মুখস্থ রাখা লাগবে, এখান থেকে কিচ্ছু বাদ দিতে পারবে না। ডিও, ডিও থাকতে হবে 5 থেকে 6 ppm, ডিও থাকতে হবে 5 থেকে 6 ppm। বিওডি ডিরেক্ট 6 ppm, ঠিক আছে। সিওডি একটু বেশি লাগবে 10 ppm। টিডিএস বা টোটাল ডিজলভ সলিড আরো বেশি লাগবে 500 ppm, ঠিক আছে। এবং খরতার গুলা তুমি ইচ্ছে জাস্ট রিডিং পড়ো, তুমি যদি এমসিকিউ অপশন দেখে মনে পড়ে তাহলে দেখাও, না এটা একটু কম ইম্পর্টেন্ট। বাট এই যে উপরের চারটা তোমার ঠাড়ায় মুখস্থ রাখতে হবে। কথা বুঝতে পারছো? না মুখস্থ করলে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা না। সো কোনটা কত সেটা দেখছো। এরপরে শিল্প বর্জ্য, পানি দূষণ, এখান থেকে আমাদের কিছু পড়ার নাই। একটু নিচের দিকে যাব। আচ্ছা, এই যে পানি দূষণের এখানে একটা লাইন আছে দেখো, বলছে পানি যখন চরম মাত্রায় অস্বাস্থ্যকর বা দূষণ ঘটে তখন সেটাকে বলা হয় ইউরোট্রোফিকেশন। পানির চরম মাত্রার দূষণকে বলা হয় ইউরোট্রোফিকেশন। সো এখান থেকে এটা বললেই হচ্ছে। এরপর নিচে একটা এই তোমার শর্টকাট দেওয়া আছে, এই যে পানি তোমার কলকারখানায় যেসব জায়গায় তোমার হচ্ছে ধরো পানি তোমার হচ্ছে কি করা লাগে, পরিশোধন করা লাগে, সেসব জায়গাতে তোমার হচ্ছে ইটিপি থাকতে হয়। ইটিপি কি? ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। এটাতে কি করা হয়, পানিকে পরিশোধন করে তারপরে নদী নালায় ছাড়তে হয়। বা আমাদের দেশে কি করে, কোনো কলকারখানাতেই সাধারণত ইটিপি করতে চায় না, কারণ খরচ অনেক বেশি। তারা ডিরেক্ট সেই পানি নদীতে ছেড়ে দেয়, এবং নদীগুলা কিন্তু অলরেডি আমাদের দেশে মরে টরে গেছে, তাই না? সো এই জন্য নদীর আশপাশে তোমার কলকারখানা, অফিস এগুলো করতে কিন্তু নিষেধ করে। আর করলেও সেখানে ইটিপি করা লাগে, বা ইটিপি করতে অনেক খরচ হয়। এই জন্য অফিস কি করে না, শর্টকাটে চালায় দেয়। যখন হচ্ছে সরকারি লোকটোক আসতো, তখন আমাদের আগের জামানায় সরকার থাকতে কি হইতো, যে লোকটোক যেত তাদের টাকা দিয়ে দিত কিছু পরিমাণ, তো তারা হচ্ছে বলতে আচ্ছা ঠিক আছে অফিসটা ভালো আছে। বাট ইটিপি না থাকলে কিন্তু সেই কলকারখানা নদীর পাশে চালানো একদম ডিরেক্ট হারাম, ও চালানো যাবেই না। বাট জানো তো আমাদের দেশে কি হয়, তাই না? সো এই হচ্ছে কথাবার্তা। সো ইটিপি এর পূর্ণরূপ কি? এফ্লুয়েন্ট তোমার হচ্ছে ট্রিটমেন্ট প্লান্ট। এমসিকিউতে আসতে পারে। এরপর লাস্ট টপিক, সেটা হচ্ছে এই যে প্রায় লাস্ট টপিক, সেটা হচ্ছে আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এবং লেড। এই চারটার যে দূষণ সেটা না পড়তে হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এবং লেড, এই চারটার দূষণ মাত্রা এগুলা। সো আর্সেনিক শুরুতে পড়তে আসছো আর লেখছে অপধাতু আর্সেনিক হইল প্রাকৃতিক বিষের রাজা। সো প্রাকৃতিক বিষের রাজাকে আর্সেনিক। দেখছো কি একটা কথা লেখছে, যে প্রাকৃতিক বিষের রাজা হচ্ছে আর্সেনিক। 2009-10 সালে বা 11-12 সালের দিকে আমরা টিউব কল লাগাইতাম, তাই না? তখন সেখান থেকে অনেক আর্সেনিক যুক্ত পানি আসতো, সেগুলো খেয়ে আমাদের হচ্ছে টাইফয়েড জ্বর হইতো। আমার নিজের হয়েছিল, তাই বলতে পারতেছি, বুঝতে পারছো? তো তোমরা রিলেট করতে পারবে কিনা জানি না, বাট তখন সে ওই চাপ কলগুলো লাগাইতেছিল, সেখান থেকে অনেক আর্সেনিক যুক্ত পানি আসতো। সো আর্সেনিক হচ্ছে প্রাকৃতিক বিষের রাজা। সো এতটুকু পড়ার পর আমরা আর্সেনিকের কি বিক্রিয়াগুলা এগুলা মনে রাখতে পারবা না, সো দরকার নেই। আর্সেনিকের দুইটা আয়ন আছে, একটা হচ্ছে আর্সেনিক তোমার হচ্ছে 3+, ঠিক আছে, আরেকটা হচ্ছে আর্সেনিক 5+। সো এই দুজনের মধ্যে আর্সেনিক 3+টা হচ্ছে তোমার কি করে, বেশি বিষক্রিয়া সৃষ্টি করে। ত্রিযোজী বা 3+ জারণ অবস্থায় জীবজগতের উপর আর্সেনিকটা সব থেকে বেশি বিষক্রিয়া সৃষ্টি করে। সেখান থেকে এতটুকু বললাম। এরপর নিচের দিকে আসো। এইটা ভাই, এই জায়গায় যে কত কনফিউশন বলা হয় না, এবং পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেয়। দেখো হু বলছে যে আর্সেনিক নিরাপদ, কতটুকু থাকলে নিরাপদ, সেটা হচ্ছে 0.01 ppm। 0.01, এটা কে বলছে? হু। কি বলছে? হু বলছে এতটুকু থাকলে নিরাপদ। বাট আমাদের শরীর সর্বোচ্চ কতটুকু সহনশীল বা কতটুকু আর্সেনিক সহ্য করতে পারে? 0.05। কনফিউশনটা এখানেই হয়। তো অনেকে 0.05 দেখায় দেয় হু বললে, নিরাপদ হচ্ছে 0.01। তাহলে এখানে দেখো, সো আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে 0.1, আর সর্বোচ্চ সহনশীল মাত্রা মানুষের দেহে কত? 0.05। আমরা এতটুকু পর্যন্ত সহ্য করতে পারি, বুঝতে পারছো? সো দুইটা যেন কনফিউশন আর না থাকে। যশোর জেলার এগুলো দেখা লাগবে না, এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসবে না। সেগুলোর কারণে কি রোগ হয় এটা আবার লাগবে, ঠিক আছে। এই যে আর্সেনিকের কারণে কি কি রোগ হয়, এখানে চলে আসো। সবারই লাগে মোটামুটি ভার্সিটি এবং ইসের জন্য, এবং ইঞ্জিনিয়ারিংটা জাস্ট খালি ক্লাস একটু দেখে যাও, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এর জন্য এই পার্টটা একটু রিডিং, ইঞ্জিনিয়ারিং এর জন্য এই পার্টটা একটু রিডিং। বাট মেডিকেল এবং ভার্সিটির জন্য পড়াই দিচ্ছি, মাস্ট। কি বলছে? আর্সেনিক হচ্ছে মনুষ্য কার্সিনোজেন। কার্সিনোজেন মানে ক্যান্সার সৃষ্টিকারী, ঠিক আছে। আর্সেনিকের কারণে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ হয়। এবং দেখো ব্ল্যাক ফুট ডিজিজের ছবি দেওয়া আছে, এই দেখো, ঠিক আছে। ক্রনিক আর্সেনিকের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, হাতে ক্রনিক আর্সেনিকের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়।
সো হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ আর্সেনিকের কারণে হয়। সো এই দুটো জিনিস, মনুষ্য কার্সিনোজেন এবং হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ। এরপর হচ্ছে নিচে আসো, এখানে পড়ার মতো আর কিছু নাই। খাদ্য শৃঙ্খলে কেমনে আর্সেনিক যুক্ত হয় এগুলো আমার জানার কোনো দরকার নেই, এগুলো পড়ারও এখন সময় আমার নাই। নিচে তোমার আর্সেনিকের খাদ্য শৃঙ্খলে যে প্রভাবটা সেটা আবার বলে দেওয়া আছে, এবং এখানে আরো একটা এক্সট্রা কিছু কথাবার্তা বলে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার হইতে পারে আর্সেনিকের কারণে। ব্ল্যাক ফুড ডিজিজ তো উপরেও ছিল, তাই না, ব্ল্যাক এবং কার্সিনোজেন উপরেও ছিল, বাট ইসের কারণে কি হইতে পারে, ফ্যাটি লিভার, মানে আমাদের লিভার বা কলিজার মধ্যে চর্বি জমতে পারে। এই কিসের কারণে, আর্সেনিকের কারণে। গর্ভবতী মায়ের ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় এবং জন্ম ত্রুটি ঘটে আর্সেনিকের কারণে। কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আর্সেনিক থেকে পড়বো। এরপর হচ্ছে ক্রোমিয়াম। সো ক্রোমিয়ামে চলে আসো, নিচে চলে আসো। ক্রোমিয়ামটা মেইনলি আসে হচ্ছে চামড়ার টেনারি যে বজ্র আছে সেখান থেকে, ঠিক আছে। সো খাদ্য শৃঙ্খলে ক্রোমিয়াম দূষণের প্রভাব। সো ক্রোমিয়াম দূষণের মধ্যে একটু দেখো যে ক্রোমিয়াম 3 যৌগের চেয়ে ক্রোমিয়াম 6 যৌগের বিষক্রিয়া অতি মারাত্মক। আর্সেনিকের ক্ষেত্রে ছিল আর্সেনিক 3+, বা ক্রোমিয়ামের কি হয় 3+ হয়, ক্রোমিয়াম 6+ হয়। 6+টা বেশি মারাত্মক, ঠিক আছে। সো এই যে ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং আসবে যে নিচের কোনটা বেশি মারাত্মক, ক্রোমিয়াম 3+, 6+। সো 6+ হচ্ছে आंसर। ক্রোমিয়ামের কারণে কি হয়, ক্রোমিয়ামের কারণে আমাদের রক্তের আরবিসিতে লৌহ বা আয়রনের শোষণ বাধা পায়। কথা বুঝতে পারছো? এবং লৌহ বা আয়রনের শোষণ বাধা পেলে কি হবে, রক্ত শূন্যতা দেখা যাবে, অ্যানিমিয়া হবে, তাই তো। তার মানে রক্ত শূন্যতা হয় কার কারণে, ক্রোমিয়ামের কারণে। রক্ত শূন্যতা হয় কার কারণে, ক্রোমিয়ামের কারণে, ঠিক আছে। সে হচ্ছে ক্রোমিয়াম থেকে এই দুটো জিনিস পড়লেই হচ্ছে। এরপর হচ্ছে লেড। লেড লেড থেকে কি পড়তে হবে, একটু নিচের দিকে আসো। এই যে লেডের প্রভাব, লেডের কারণে দাঁতের মাড়ি নীলাভ হয়। লেডের কারণে দাঁতের মাড়ি নীলাভ হয়। শিশুর বুদ্ধিবৃত্তি বা আইকিউ হ্রাস পায়। এটা দেখবা হাজারি স্যারের অনুশীলনীতে দেওয়া আছে, এটা দেখবা হাজারি স্যারের অনুশীলনীতে দেওয়াই আছে। এবং তোমরা তো জানো যে অনুশীলনী প্রশ্ন ডিরেক্ট সব জায়গায় আসতে পারে। তো শিশুর বুদ্ধিবৃত্তি বা আইকিউ হ্রাস পায় কিসের জন্য, লেডের কারণে। দাঁতের মাড়ি নীলাভ হয় কার কারণে, লেডের কারণে। এবং লেডের কারণে ক্রোমিয়ামের মতো কি হইতে পারে, অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দেখা যাইতে পারে। এবং লেড কতটুকু থাকা যাবে, সর্বোচ্চ 50 ppb, এটা থেকে বেশি হইলে তখন লেডের বিষক্রিয়া দেখা যায়। সো হু বলছে লেড কত হইতে হবে, 50 ppb। হু বলছে লেড কত হইতে হবে, 50 ppb। হু বলছে লেড কত হইতে হবে, 50 ppb। লাস্টলি ক্যাডমিয়াম। সো ক্যাডমিয়ামের বিষক্রিয়া কি হয়, এখানে আসো। হু বলছে ক্যাডমিয়ামের লিথাল ডোজ হচ্ছে 1 গ্রাম, অর্থাৎ 1 গ্রামের বেশি হইলে তখন হচ্ছে এটার কি হবে, বিষক্রিয়া দেখা দিবে। ক্যাডমিয়ামের কারণে কি হয়, ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া বাধাপ্রাপ্ত হয়, ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। এরপরে আসো, ক্যাডমিয়ামের কারণে অস্টিওপোরোসিস হয়। ক্যাডমিয়ামের কারণে অস্টিওপোরোসিস বা অস্থি ভঙ্গুর হয়ে যায়। হাল অস্টিওপোরোসিস যাদের থাকে, ধরো তুমি ফুটবল খেলতে গেছো, পায়ের সাথে পা বাড়ি খেয়েছি, দেখলা পা ভেঙে গেছে, তুমি সামান্য জাস্ট খালি একটু কিক লাগছে তার পায়ে, তার পা ভেঙে গেছে, তার মানে হচ্ছে অস্টিওপোরোসিস রোগ থাকলে হাড়গুলা দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, তখন দেখা গেছে কি হয়, সহজেই হাড়গুলা ভেঙে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। ক্যাডমিয়ামের কারণে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ইটাই ইটাই বা আউচ আউচ রোগ হয়। ক্যাডমিয়ামের কারণে ইটাই ইটাই বা আউচ আউচ রোগ হয়। ক্যাডমিয়ামের কারণে ইটাই ইটাই বা আউচ আউচ রোগ হয়। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে মনে রাখবা, ক্যাডমিয়াম কিডনি, ক্যাডমিয়াম কিডনি, অর্থাৎ ক্যাডমিয়ামের কারণে কিডনি নষ্ট হতে পারে, ক্যাডমিয়ামের দূষণের কারণে কিডনি নষ্ট হইতে পারে। সো এই হচ্ছে আমাদের তোমার পরিবেশ রসায়ন। সো এরপরে এগুলো লাগে না পিটার জব, কারণ এগুলো তো মুখস্থ রাখতে পারবা না। এন্ড দেন এরপরে যে হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা করা আছে, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি হচ্ছে তোমার মোলের পর্যায়বৃত্ত ধর্মে। তাহলে এই দেখো, এই চ্যাপ্টারে পড়ার মতো কিন্তু থিওরিটিক্যাল পার্ট যা ছিল ভাইয়া ধরে ধরে সব পড়াই দিছে, সব। কথা বুঝতে পারছো? এই ক্লাসটা করলে তোমার এখান থেকে দেখবা কয়েকটা এমসিকিউ তুমি সব জায়গায় কমন পাচ্ছ। তাহলে আমাদের পরিবেশ রসায়নে কতগুলো থিওরি পার্ট ছিল, যারা এর আগে কখনো পড়ো নাই মূল বইটা, তারা আশা করি হুট করে এসে দেখবা যে আল্লাহ এতগুলো প্রশ্ন এখান থেকে আসছে, আমি এই পার্টটা কিন্তু পড়ি নাই বা স্কিপ করে গেছি। কথা বুঝতে পারছো? সো ইঞ্জিনিয়ারিং এর জন্য কতটুকু লাগবে, ভার্সিটির জন্য কতটুকু লাগবে, মেডিকেলের জন্য কতটুকু লাগবে, সবগুলা কিন্তু বলে দিছি, কিছু জিনিস পড়াই দিছি। এবং কি করবা, ক্লাসের সময় বই এবং হাইলাইটার নিয়ে বসবা, ভাইয়ের সাথে পড়বা আর দাগাবা, যে লাইনগুলো ভাই বলতেছি পড়বা আর দাগাবা। তাহলে দেখা হবে এই সিরিজের এর পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।